আমরা জানি না অনেক সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে, সেটা তো বলতে পারবো না। এই বইটাই হচ্ছে দ্য ওল্ডেস্ট অফ হিউম্যান হিস্ট্রি, কাগজে লেখা কোনো সেলফ হেল্প বই। এটা পড়তে হলে অনেক ধৈর্য দরকার, অনেক ডেপথে যাওয়ার অভ্যাস দরকার। আমরা দুজনে এখানে বসে আজকে এই বইটা কভার করছি, কিন্তু আমাদের দুইজনের তো আরো অনেক কাজ ছিল করার, কিন্তু আমরা ওটা না করে কেন এটা করছি? বিকজ এটার পিছনে কিছু একটা থট কাজ করছে। কিন্তু আমরা অনেক সময় এগুলাতে শর্টকাট নিতে গিয়ে আমরা বড় পাথগুলো মিস করে ফেলি। যে এত এত সিচুয়েশন আমি কিভাবে বদলাবো? ফর এক্সাম্পল আমার আব্বা আম্মা ফর এক্সাম্পল আমার পছন্দ না, মেবি তারা আমাকে অনেক টক্সিনেট করে। আপনি 6 ঘন্টা চ্যালেঞ্জ নেন, দেখেন না 6 ঘন্টা আপনি কতবার দিকভ্রষ্ট হচ্ছে। দর্শকরা যায় ভাই আসলে অনেক বিনয়ী মানুষ, কথায় কথায় সরি বলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বই কথার আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাহমুদুল হাসান সোহাগ, আর আমাদের সাথে আজকে আছেন জাভেদ পারভেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের পর্বের একটা স্পেশাল দিক হচ্ছে, বই কথার যতগুলো পর্ব ইতিমধ্যে হয়েছে কোনো গেস্ট রিপিট হয় নাই। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। জাভেদ ভাই অলরেডি আমাদের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা আমরা একসাথে করেছিলাম, আর এখন আজকে যে বইটা আমরা করবো একটু পরে বইয়ের আলোচনা আসবে। সো সেদিক থেকে এটা স্পেশাল, একই গেস্ট আমরা আবার এনেছি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আর জাভেদ ভাইয়ের পরিচয় তো এর আগেও পর্ব যারা দেখেছেন জানেন, এমনিতেও আলাদাভাবে সোশ্যাল মিডিয়াতেও অনেকে ওনাকে চেনেন। তারপর আমার দিক থেকে আমি একটু পরিচয় করতে চাই। যাদের অনেকগুলো পরিচয়, আমার সাথে যদি আমার দিক থেকে কানেকশনের দিক থেকে যদি বলি, নাম্বার 1 উনি আমার বইটার বড় ভাই, আমরা একই ডিপার্টমেন্টের, আমিও ট্রিপল এর, জাভেদ ভাই ট্রিপল এর। আর আমাদের পরিচয় হয়েছিল ম্যাথ অলিম্পিয়াড করতে গিয়ে, গণিত অলিম্পিয়াড যেটা হয়। সো রংপুর ভেন্যুতে যখন যাচ্ছিলাম তখন জাভেদ ভাই ওনার জাভেদ ভাইয়ের বাসা রংপুরে, অম্পুরবাহে। তো সেই হিসেবে সেখান থেকে পরিচয়, বইটা আমাদের পরিচয় হয়নি, বইটার বাইরে গিয়ে পরিচয় হয়েছে। আর জাভেদ ভাই প্রফেশনাল ক্যারিয়ারে হচ্ছেন লম্বা একটা সময় বাংলাদেশের খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এমএনসি রবিতে হেড ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এইচআর ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমানে হচ্ছেন উনি অগমেটিক্স নামে বাংলাদেশে একটা কোম্পানি আছে, সেটার হেড অফ এইচআর হিসেবে আছেন। তবে এই দুইটাকে ছাপিয়ে এখন ওনার যেটা মেইন পরিচয় সেটা হচ্ছে উনি রিস্টার্ট ইয়োরসেলফ নামে একটা উদ্যোগ, এটার উনি ফাউন্ডার, যেটাকে ঘিরে এখন উনি ওনার ভবিষ্যতের প্ল্যানগুলো দাঁড় করাচ্ছেন এবং অনেক ধরনের ইনিশিয়েটিভ শুরু করেছেন। যারা সোশ্যাল মিডিয়াতে সেলফ হেল্প, লাইফ অ্যান্ড পারপাস এবং প্রোডাক্টিভিটি সব কিছু নিয়ে খোঁজখবর রাখেন, তারা ডেফিনেটলি রিস্টার্ট ইয়োরসেলফের নাম জানার কথা। তবে আজকে সাথে আরেকটা ঘোষণা থাকবে। সেই ঘোষণাটা হলো, আজকের যে বইটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, দেখতে এটাকে অনেকে বই মনে করবে না। এবং এদিক থেকেও আজকের পর্বটা স্পেশাল যে আমরা এত ছোট বই নিয়ে রিভিউ করি নাই। তো বইটা হচ্ছে মাত্র 23 না কত পাতা জানো, 24 পৃষ্ঠার একটা বই, 7টা অধ্যায়। হ্যাঁ, তো একেবারে ছোট একটা বই। তো এত একটা ছোট বই কিভাবে এত ইম্প্যাক্টফুল হয়, তাই না? তো এটা নিয়ে আজকের আলোচনা। তো বাট এই যে একটা ছোট বই, জাভেদ ভাই যখন প্রথম পড়ছেন উনি মনে করছেন একটা আধা ঘন্টার মধ্যে পড়া শেষ হয়ে যাবে, ভয়েরাজ এটা শেষ করতে ওনার 7 বা 8 দিন লেগেছে। তো বিকজ এই বইটা খুব ইজি রিড না, এটা পড়তে হলে অনেক ধৈর্য দরকার, অনেক ডেপথে যাওয়ার অভ্যাস দরকার। এই জন্য আমরা জানি যে এই কথাটা শোনার পর অনেকেই আগ্রহ হারাই ফেলবেন যে ভাই ওর চেয়ে আলোচনার মধ্যে যতটুকু শিখলাম এইটুকু যথেষ্ট, পড়াপড়ির দরকার নেই। সেই সাথে আমরা একটা রিডিং চ্যালেঞ্জও দিতে চাই, এবং এই বইটা কপিরাইট ফ্রি, যেহেতু অনেক আগের বই। সো আপনারা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন, সেটাও হালাল হবে বা ইথিক্যাল হবে। সো এই বইটা রিডিং চ্যালেঞ্জ আমরা দিতে চাই। পাঠকদের মধ্যে যারা এখানে বলতে পারবেন যে আমাদের কথা শোনার পর আপনারা এটা পড়ে শেষ করেছেন, তাদের জন্য গিফট থাকবে। গিফটটা অ্যাকচুয়ালি আমরা দেবো না, গিফট আপনি নিজেই পেয়ে যাবেন। গিফটটা কি? গিফটটা হচ্ছে এই বইটা আসলেই যদি আপনি পড়ে ফেলেন, বুঝে পড়ে ফেলেন, তাহলে আপনার একটা গিফট অর্জন হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা হচ্ছে একটা জিনিসের ডেপথে কিভাবে যেতে হয়, ফোকাসটাকে কিভাবে ধরে রাখতে হয়, কমপ্লেক্স জিনিসের মধ্যে কিভাবে মাথা খাটাইতে হয়। তো এই গিফটটা আপনার অটোমেটিক পাওয়া হয়ে যাবে। সো এইটাও আমরা জানতে চাই যে কারা কারা এই বইটা পড়ে শেষ করলেন। ঠিক আছে, আমি অনেক লম্বা ভূমিকা দিয়ে ফেলছি না, পারফেক্টলি ওকে আই থিংক। তো আর বেশি কিছু না বলে আমরা এখন বইয়ের আলোচনায় যেতে চাই। ইয়েস। তো আমি শুরুতে জানতে চাই যে এই বইয়ের খবর কিভাবে জানলেন, কোথা থেকে জানলেন? ওকে, সো এই বইয়ের খবর আসলে জেনেছি সন্দীপ মহেশ্বরের একটা ভিডিও থেকে। আমরা জানি যে ইন্ডিয়ার একজন খুব বড় স্পিকার আছেন। সো এটা প্যান্ডেমিকের মাঝেই, আমি তখন রিস্টার্ট ইয়োরসেলফের কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম এবং আমি আসলে থিঙ্কিং এর উপর কিছু স্টাডি করছিলাম। সেই সময় জানি না তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক সময় আমাদের ট্রেন্ড ধরতে পারে কিনা, আমি ওই ভিডিওটা আমার চোখের সামনে আসলো
অ্যান্ড দেন আমি বইটা দেখলাম, আমি তো খুব দ্রুত ডাউনলোডও করে ফেললাম বিকজ এটা এখন পাওয়া যায়। তুমি যেটা বলছিলে, আমি প্রথমে ভেবেছিলাম যেটা মানে হয়তো এক সন্ধ্যার মধ্যে পড়ে শেষ করব, মাত্র 7টা চ্যাপ্টার, 20-22টা পৃষ্ঠা। কিন্তু পরে আসলে দেখলাম যে না, এটাকে ম্যানেজ করা যাচ্ছে না, বিকজ এটার যে লেখার ধরন বা ঢং সেটা হচ্ছে একটু সাহিত্যের মতো। আর অনেক আগের বই, শেক্সপিয়ারেরও সময়ের বই, ওই টাইমে, এটা তো হয় 1903 সালে বইটা প্রকাশিত হয়েছে, কিন্তু উনি লিখতে শুরু করেছিলেন 1901-এর দিকে। সো এটা অলমোস্ট আজকে থেকে 122 বছর আগের বই আর কি। তো প্রায় আমার সপ্তাহখানেক লেগেছে বইটা প্রাথমিকভাবে বুঝতে, তারপর তো আরো সময় লাগছে। এবং আমরা রিস্টার্ট ইউরসেলফের থিঙ্কিং চ্যাপ্টারের একটা বড় অংশ এই বই থেকে কিন্তু আমরা পরে নিয়েছি। এটা হয়তো আল্লাহ তাআলাই মিলাই দিয়েছিল ওই নলেজটা ওই সময়। আমি আসলে এরকম একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা ওই সময় পেয়ে যাই আলহামদুলিল্লাহ। আমরা তো এখানে যে গেস্টরা আসেন, এটা কমন একটা থিম হচ্ছে যে তাদের লাইফের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বইগুলা নিয়ে উনি আলোচনা করেন। তার মানে এটা তো বোঝাই যাচ্ছে এই বইটা সিলেক্টেড হয়েছে মানে এটা আপনার লাইফে অনেক ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা একটা বই। অফকোর্স। এবং তাও এই বইটা পড়েছেন আপনি কিন্তু মাত্র 3 বছর বা এটা 3-4 বছর আগে। তার মানে কিন্তু অলরেডি সেলফ হেল্প জনরাতে আপনি অনেক বই অলরেডি পড়ে ফেলেছেন। এবং থিংক অ্যান্ড গ্রো রিচ তার আগে পড়ে ফেলছেন। হ্যাঁ, তো এত পরে এসে এরকম একটা ছোট্ট বই আপনাকে এত ইনফ্লুয়েন্স করলো যে এখন আপনি এটা নিয়ে কথা বলার জন্য খুব এক্সাইটেড। তো আমরা সেটা জানতে চাই, কেন, কি আছে বইয়ের ভিতর? মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে এইটা বই যে আমার হাতে অনেক দেরিতে আসছে, এটা আমার একটা দুর্ভাগ্য আমার বলতে হয়। সো তো তুমি যখন শুরুতে, আমি আরো দুর্ভাগ্য, আমি এখন এটা পড়ি নাই। অসুবিধা নাই, তুমিও রিডিং চ্যালেঞ্জ নিয়ে নাও। আর প্লাস হচ্ছে আমাদের দর্শকরা তো আমি বলবো সেই হিসেবে অনেক সৌভাগ্যবান, অনেক ইয়াং ছেলেমেয়েরা নিশ্চয়ই অনেক আর্লি এই বইটার খবর পেয়ে গেলেন। আবার সৌভাগ্যবানদের মধ্যে তারা আরো বড় দুর্ভাগ্যবান হবেন যারা আবার জেনেও এটা আমল করবে না, সেটা আরো ক্ষতিকর হবে। তো এনিওয়ে, আমি অনেক লেটে বইটা জানতে পারি। তার আগে 7 হ্যাবিটস থেকে শুরু করে আমরা যেগুলা বই সম্পর্কে অনেক জানি বা শুনি, সেই বইগুলো আমি পড়ে ফেলেছিলাম তার আগেই। কিন্তু এই বই পড়ার পর আমি দেখলাম যে আসলে ওই বইগুলার, এটাকে মাদার বুক বলা যেতে পারে, ছোট বই, কিন্তু ওই বইগুলোতে যা আমরা দেখি, এবং ইদানিং কালে সোহাগ, আই নট শিওর তুমি এটা এগ্রি করবা কিনা, আমি সেলফ ডেভেলপমেন্টের বেশিরভাগ বইয়ের ভিতরে একটা প্যাটার্ন খুঁজে পাই। মানে একই ধরনের কিছু কথাই বিভিন্ন ভাবে লেখকরা বলে। ডিসএগ্রি করার কারণ নাই, কারণ হচ্ছে কি, মানে মৌলিক জিনিসগুলো তো কাইন্ড অফ একই রকম। মানুষজন হয়তো সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় 20-22টা জিনিসই ঘুরে ফিরে ভিন্নভাবে আসে। আমি কাউকে খাটো করছি না, কারণ এক একজন লেখার ধরন, তার জীবনের অভিজ্ঞতা তো ইম্পর্টেন্ট। কিন্তু এই বইটাতে গিয়ে দেখা গেছে ওইগুলো বইয়ের মাদার হয়ে গেছে সে। এবং শুধু তাই নয়, আমরা এই সেলফ হেল্প বই এতদিন জানতাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যেটা 1937-এ প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই বইয়েও পরবর্তীতে উনি যে রেফারেন্স দিয়েছেন নেপোলিয়ন হিল, উনি ওই বইয়ের রেফারেন্স দিয়েছেন, কিন্তু আমি তখনও জানতাম না যে এটাই সেই বই। আমি ভেবেছিলাম কোনো একটা বই। তো এই বই 1903 সালে প্রকাশিত, এবং এখন পর্যন্ত কাগজের যে বই অ্যাভেলেবল, আমরা জানি না অনেক সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে, সেটা তো বলতে পারবো না, এই বইটাই হচ্ছে দ্য ওল্ডেস্ট অফ হিউম্যান হিস্ট্রি কাগজে লেখা কোনো সেলফ হেল্প বই। তো সেই হিসেবে এই বইটা খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হয়। আমরা একটু এটাও জানতে চাইবো যে বইটার যিনি লেখক তার সম্পর্কে, কারণ এত আর্লি এরকম উনি একটা জনরা কাইন্ড অফ ওনার নিজের হাতে তৈরি করেছেন। এক্স্যাক্টলি। জেমস অ্যালেন খুব দুর্ভাগা একটা মানুষ বলা যেতে পারে। উনি ওনার বাড়ি ইংল্যান্ডে, এবং উনি খুব একটা দরিদ্র পরিবারে বড় হয়ে উঠছিলেন। দরিদ্র বলতে ওনার বাবা দিনমজুর ছিলেন, কাপড়ের কলে কাজ করতেন, এবং ভাগ্যের অন্বেষণে ওই সময়টায় অনেক মানুষ ইউএস এর দিকে চলে যেতেন আর কি। ওনার বাবাও সেরকম গিয়েছিলেন 15 বছর বয়স যখন জেমস অ্যালেনের। তারা 2 ভাই, এবং আনফরচুনেট ওর বাবা ওখানে দুষ্কৃতকারীদের হাতে মারা যান। সো যেহেতু প্রায় 120-30 বছর আগের কথা আমরা বলছি, ওই সময় ইউএসএ আসলে তখনকার ইউএসএ ছিল আর কি। তো তখন থেকে উনি পরিবারের প্রধান হয়ে যান। ওনাকে তখন থেকে পড়ালেখা ছেড়ে শ্রমিকের কাজ শুরু করতে হয়। তো এখানে বইতে উইকিপিডিয়া একটা সুন্দর লাইন লেখা আছে যে জেমস অ্যালেন স্কুল ছেড়েছিলেন কিন্তু পড়াশোনা ছাড়েননি। কিন্তু উনি করতেন কি, যে উনি ওই স্কুলের বই টই বা যেগুলো ওনার ভালো লাগতো উনিগুলো নিয়ে যেতেন। মিলে ওনারা 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করতেন। কিন্তু তারপরে তখন কিন্তু শ্রমিক 8 ঘন্টা 16 ঘন্টা এগুলো ছিলই না, মানুষকে কাজ করাতো। তো উনি রাত্রেবেলা কাজ করতেন এরকম। বাট ওনার যে লেখার এবং পড়ার যে হ্যাবিটটা ছিল, সেখান থেকে উনি পরবর্তীতে আই থিঙ্ক 1893-এর দিকে উনি সাউথ ওয়েলসে চলে আসেন, এবং এসে উনি ঠিক করেন যে উনি আসলে ওনার ওই জীবনটাকে পাল্টাবেন, এবং উনি তখন পত্রিকা অফিসে কাজ পান। এই ওনার আস্তে আস্তে সাংবাদিকতার সূত্রপাত। এবং 1901 সালে উনি একটা বই লেখেন, 1903-এ আরেকটা বই, এটা হচ্ছে ওনার দ্বিতীয় বই। এবং এই 1901 থেকে 1912 সাল পর্যন্ত উনি এই 11 বছরে প্রায় 20-22টা বই লিখেছেন। কিন্তু এই বইগুলোর বেশিরভাগই হচ্ছে সাহিত্য, কবিতা। ওনাকে কিন্তু ফিলোসফার বলা হয়, ওনাকে লিরিসিস্ট বলা হয়, ওনাকে সাহিত্যিক বলা হয়। ওনাকে কিন্তু আমরা যে পরিচয় ওনাকে পরিচিত করছি, সেই পরিচয়টা ওনার সামহাও বড় পরিচয় না। ওনার বড় পরিচয় আসলে সাহিত্যের দিকেই বেশি। আর
আনফর্চুনেটলি উনি 1912 সালে মারা যান, মাত্র 47 বছর বয়সে মারা যান। এবং ওনার ওয়াইফ লিলি অ্যালেন উনি পরবর্তীতে বলেছেন যে জেমস যেগুলো লিখেছে ওনার বইতে, সেটা সাহিত্য হতে পারে বা এই অ্যাজ এ ম্যান থেকে, কোনোটাই উনি অতিরঞ্জন করেননি। উনি ওনার জীবনে যেগুলো ইমপ্লিমেন্ট করেছেন এবং রেজাল্ট পেয়েছেন সেগুলোই উনি লিখেছেন। তো আমরা যদি একটু আবার পিছনে ফিরে সংক্ষেপে তার 47 বছর জীবনটার কথা বলি, যে একটা দরিদ্র পরিবারের নিজে শ্রমিক থেকে শুরু করে এত বড় একজন বিদ্বান মানুষ হলেন, তার জীবনে তো নিশ্চয়ই একটা বড় কিছু পরিবর্তন আছে। উনি এই পরিবর্তনের জিসটাই অ্যাজ এ ম্যান থিঙ্কের মধ্যে দিয়ে বাট এই বইটা তাহলে তো উনি কি মারা যাওয়ার পরে পাবলিশ হয়েছে? না, পাবলিশ আগে হয়েছে, পাবলিশ আগে হয়েছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে বাট ব্যাপকভাবে পরিচিত হয়েছে অনেক পরে। আচ্ছা, তখনকার দিনের বইগুলো এরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না যে ভাইরাল হয়ে গেল রাতারাতি, না? আর মানুষ পড়তো খুব কম শেষ। আচ্ছা, না ঠিক আছে। ওয়েল, তাহলে আমরা একটু জানতে চাই যে এই বইটার মেইন যে থিম সেটাতে যাবো এর পরের প্রশ্নেই। বাট তার আগে যেটা জানতে চাই যে সেই 1903 সালে লেখা বই, আর এটা হচ্ছে আজকে 2023। তো সেই 120-25 বছর পরে এসে এই বইটা রিলিভেন্ট কিভাবে হয়? কারণ মানে ধরেন এটা তো খুব বেসিক ফান্ডামেন্টাল, আপনি যেটা বলছেন কাইন্ড অফ মাদার, তারপরে আরো অনেক কাজ হয়েছে, তার মানে ওগুলো আরো সুপেরিয়র কাজ হওয়ার কথা, বিকজ এগুলো অন টপ অফ দ্যাট আরো মানুষের কত অভিজ্ঞতা, কত রিসেন্ট ফেনোমেনা আছে, তো সেগুলো ছাপিয়ে সেই 120-22 বছর আগের বই আজকের দিনেও রিলেভেন্ট এন্ড এক্সাইটেড, এটা কিভাবে? আমার কাছে মনে হয় আরো বেশি রিলেভেন্ট। কেন রিলেভেন্ট? 1903 সালের পৃথিবীটা যেরকম ছিল, আজকের পৃথিবীটা অনেক বেশি জটিল, কমপ্লেক্স, লট অফ অপরচুনিটিজ এন্ড ফেইলিয়ার্স অলসো, রাইট? এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না আজকে থেকে 20 বা 25 বছর আগে, তখন কিন্তু লাইফ অনেক রিলেটিভলি সিম্পল ছিল। আমি বলছি না এখনকার লাইফটা খারাপ, এটা আমি বলি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদেরকে তো অনেক ইনফরমেশন হ্যান্ডেল করতে হচ্ছে, অনেক ইনফরমেশন ম্যানেজ করতে হচ্ছে। তাহলে সেই ইনফরমেশন ম্যানেজেবিলিটির জায়গায় আমি যদি আমার ক্যাপাসিটি বিল্ড না করি, হয়তো একজন জাগলার 4টা বল ম্যানেজ করতে পারে, তাকে যদি আমি 40টা দিই সে তো পারবে না, তার ক্যাপাসিটি আপগ্রেড করতে হবে। কিন্তু মানুষের হিস্ট্রি যেভাবে গ্রো করেছে গত 20-30 বছরের মানুষ, আমার মনে হয় ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি গুণ বল তার উপর ড্রপ করছে প্রতিদিন। তাহলে এই ম্যানেজেবিলিটির জায়গায়, এবং বিশেষ করে মানুষ কি এবং কি না, আমি কি এবং আমি কি না, এটার একটা বড় ধরনের বিভেদ বা ভার্সেস বা একটা যুদ্ধ চলতেছে। কিন্তু আমরা যে সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্রোফাইল দেখি, কিন্তু ওইটা যে তার অরিজিনাল প্রোফাইল এটা কিন্তু আমরা কেউ শিওর না। কারণ আমি বা তুমি না, আমরা এটা শিওর যেটা অরিজিনাল না। অর্থাৎ আমি যখন একটা ছবি পোস্ট করি সোশ্যাল মিডিয়া, আমি কিন্তু 10টা ছবির ভিতর একটা সিলেক্ট করি, তাই না? কিন্তু একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকে অন্যের ছবি দেখছে, তার কাছে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর গাড়িটা অন্যের, সবচেয়ে সুন্দর পরিবারটা অন্যের, সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা অন্যের, সবচেয়ে বড় প্রমোশনটা অন্যেরই হলো, তাহলে আমার কি হলো? তো এই যে একটা কমপ্লেক্স থিঙ্কিং, এটা কিন্তু আজকে থেকে 50 বছর আগে এরকম ছিল না। হ্যাঁ, তখনও মানুষ তুলনা করতো, তখনও মানুষের সমস্যা ছিল, কিন্তু এটা যে মুহূর্তে মুহূর্তে হচ্ছে সেটা তখন ছিল না। তাহলে আজকের দিনে এই ধরনের একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস আরো বেশি জরুরি হয়ে গেছে। আমি ভাই বলবো, যখন ঝড় ঝঞ্ঝা হয়, নর্মাল অবস্থায় একটা জিনিস আমি হয়তো একটা জায়গায় রেখে গেলাম, কিন্তু যখন ঝড় হচ্ছে তখন কিন্তু আমাদেরকে একটা বড় গাছ অনেক শক্ত করে আঁকড়ে ধরে থাকতে হয়, না হলে আমি তো উড়ে চলে যাব। তো সেই সময়ের হিসেবে বা সেই কালের হিসেবে আমি মনে করি যে এই ধরনের বই এখন আরো অনেক বেশি ফান্ডামেন্টাল হয়ে গেছে, আমাদের জন্য প্রয়োজনীয়। এবং সেটা আমাদেরকে আরেকটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো এসেছে, অনেক সময় অনেক মানুষ বলে যে এটা তো পুরনো, এটা তো এক যুগে চলে না। আমি সামান্য একটা মানুষের তৈরি বইয়ের উদাহরণ দিয়ে বলছি যে আজকে 122 বছর পর আমি বলছি জেমস অ্যালানের বই এত ইম্পর্টেন্ট, তাহলে যেগুলো ঐশী বই যেগুলো হয়তো সৃষ্টিকর্তা লিখেছেন সেটা 1000 বছরের পুরনো হলেও কিন্তু অত্যন্ত রেলেভেন্ট। আমরা যদি বলি রেলেভেন্ট না, আমার কাছে পার্সোনালি উন্নাসিকতা মনে হয়, এটা অন্যের কথা তার বলতে পারবো না। সো ইটস ভেরি রিলেভেন্ট অ্যাজ অফ টুডে। রাইট, ওকে। তাহলে আমরা বইয়ের সেন্ট্রাল আইডিয়ার দিকে একটু যাই। আপনি যদি পুরো বইকে একটা সেন্ট্রাল কোর আইডিয়া দিয়ে প্রেজেন্ট করতে চান, তো সেটা কিভাবে প্রেজেন্ট হতে পারে? এই বইতে যে বইটার নাম হচ্ছে অ্যাজ ম্যান থিঙ্ক, মানুষ যেভাবে চিন্তা করে এটা বলতে চেয়েছেন, এবং ওনার মোটামুটি যে কয়টা চ্যাপ্টার আছে সব জায়গায় কিন্তু চিন্তার অ্যাপ্লিকেশনে বলতে শুরু করেছেন। তো প্রথম দিকের গুলা খুব সহজ লাগে বুঝতে, যেমন একটা মানুষের চিন্তা যেমন তার তো সেরকমই শরীর স্বাস্থ্য হবে। আমি জানি এটা হয়তো আমরা আরো আলোচনা করবো, বাট তার আউটপুট সেরকম হবে, এটা এখনকার সময় অনেক বই পড়ে এটা বোঝা যায়। কিন্তু একটা মানুষের চিন্তা
অনুসারে সে তার পারিপার্শ্বিকতাকে বদলাতে পারে, এটা কিন্তু খটকা লেগে যায় অনেক মানুষের। অনেক মানুষ এটা বুঝতে পারে না। তারপরে সেরেনিটি একটা চ্যাপ্টার আছে যেখানে যে বলেছে যে একজন মানুষ কতটা কাম অ্যান্ড কুল হতে পারে এটা তার চিন্তা তাকে ডিফাইন করে, অথবা সে চিন্তাকে যত বেশি স্টেবল করতে পারে সেই লোকটা আসলে ভিতর এবং বাইরে অনেক বেশি শান্ত হয়ে যায় তখন। তো বইটার শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তার উপরেই জোর দিয়েছে, এবং যখন চিন্তার কথা বলেছে তখন নিজের চিন্তার কথা বলেছে। আমরা যখন এই কথাগুলো বলছি, যারা শুনছেন, আমি নিশ্চিত মুহূর্তের মধ্যে 20টা-25টা চিন্তা তাদের মধ্যে ঘুরছে। এমন হচ্ছে যে এই ভিডিওটা শেষ করলে আমি কোনটা ধরবো বা কি করব, এই যে থাউজেন্ডস অফ থিঙ্কিং যে যাচ্ছে রাস্তায় গাড়ি চলার মতো। কিন্তু আজকে যদি ঢাকার ট্রাফিক পুলিশকে আমি যদি জিজ্ঞেস করি যে আজকে সাদা রঙের কতগুলো গাড়ি চলেছে রাস্তায়, এটা যদি কাউন্ট না করে তাহলে তো বলতে পারবে না, তাই না? কিংবা দুষ্কৃতকারীদেরকে যখন তারা ধরে তখন কতগুলো 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী দেয়, তাই না? তার মধ্যেই ওই চিরুনি অভিযানে আটকা পড়ে যায় মানুষগুলো। তার মানে আটকা পড়ানোর একটা টেকনিক আছে, কিন্তু সেটা হয়তো ওনারা জানেন। কিন্তু আমার চিন্তাগুলোর ভিতর দুষ্কৃতকারী চিন্তা কোনগুলো, কোন চিন্তাগুলো আমার ক্ষতি করছে, সেটা যদি আমি না জানি তাহলে তো ওইগুলোকে আমি ম্যানেজ করতে পারবো না। এবং যে কোনো একটা পরিস্থিতি, আমি তোমাকে একটা মানে ওপেন কোয়েশ্চেন করতে চাই, যে কোনো একটা পরিস্থিতিতে একটা মানুষের মাথায় যদি 10টা চিন্তা তৈরি হয়, তাহলে অধিকাংশ চিন্তা খারাপ না ভালো? জেনারেলি কি হওয়ার কথা? খারাপ ভালোর চেয়ে বলবো যে অপ্রয়োজনীয়, সেই হিসেবে খারাপ, মানে নট প্রোডাক্টিভ। জেনারেলি নেগেটিভ থট বেশি। তুমি যদি এই মুহূর্তে যে কোনো একটা ন্যাশনাল পত্রিকা এই মুহূর্তে খুলো, জাস্ট তুমি নিউজটা পড়বা র্যান্ডমলি, নিরপেক্ষভাবে দেখবা তুমি নেগেটিভ বা ভীতিজনক দুশ্চিন্তা, এই জন্যই তো এগুলো খবর, তো ওইগুলো বেশি চলে আসছে, বা সামহাও নেগেটিভ জিনিস বেশি প্রচার পায় আনফরচুনেটলি। তো মানুষের মাথায় আসলে সবসময় নেগেটিভিটি অনেক বেশি থাকে। এখনকার একটা রিসার্চ বলে প্রায় 90% থট নেগেটিভ আমাদের। তাহলে এই যে নেগেটিভ থট আমার ভিতর কাজ করছে, আমি যদি ওগুলোর উপর যদি ব্যবস্থা না নিই তাহলে তো আমার 90% ওগুলোই, এবং আমি যা করব, যা অ্যাকশন। আমি ওটার আগে একটু আসতে চাই, যেমন এইটুকু ঠিক আছে যে বুঝলাম যে থটস একটা বড় ব্যাপার, বাট মানে এই যে থটস নিয়ে এত আলোচনা, যে থটস কেমন কি 90% খারাপ ভালো ইত্যাদি, বাট ওয়াই দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট? কারণ আমরা তো ধরেন ইন জেনারেল মানুষ মনে করি ভাই চিন্তা তো চিন্তা, বাট আমি আসলে কি করলাম, রাইট, সেটাই তো আসল। হ্যাঁ, থটস যে ইম্পর্টেন্ট, এই জায়গাটা তো আগে আমাদের বোধহয় ঠিক করা দরকার। মানে এই বইয়ের যে সেন্ট্রাল থিম, যেটা আমি বুঝলাম যে থটস কে অনেক ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তার নাম তো এরকম। ওইটার জায়গাটাতে যদি একটু আলোকপাত করেন, কেন থটস এত ইম্পর্টেন্ট, কেন কর্মের আগে থট এত ইম্পর্টেন্ট? অনেক কিছুই তো হইতে পারে। লেখক খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। লেখক বলেছে যদি তুমি তোমার ক্ষেতে আপেল বুনতে চাও, নিশ্চয়ই তুমি কমলার বীজ বুনবা না, বা কেউ একজন তোমাকে কিছু বীজ দিয়ে গেল, তুমি বললে আচ্ছা ফ্রিতে পেলাম, ঠিক আছে বীজটা আমি বপন করে দিলাম, হার্ড ওয়ার্ক করলাম, অনেক কষ্ট করলাম, কিন্তু তুমি 3 মাস পর কিন্তু কমলা ফলবে। তুমি যতই ট্রাই করো আপেলের রেজাল্ট তো হবে না। সো একটা লোক হার্ড ওয়ার্ক করলো কিন্তু সেইটা অর্থবিহীন হয়ে গেল, যেহেতু তার বীজটা রাইট ছিল না। সেরকম চিন্তাটাও মানুষের জন্য তাই, যে মানুষ যদি সঠিক চিন্তাটা না করতে পারে তাহলে সে যতই হার্ড ওয়ার্ক করুক না কেন এটা রেজাল্ট বেয়ার করবে না। আমি আবার এখনকার সময়কে একটু চ্যালেঞ্জ করতে চাই, যে এখনকার সময় মানুষ কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রে রেজাল্ট হয় না। অনেক ক্ষেত্রে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটাই কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করে। এটার কিন্তু বড় কারণ হচ্ছে যে রেজাল্টটা সে পেতে চেয়েছে বা রেজাল্টটা বের করতে চেয়েছে, এটার পিছনে কি হতে পারতো, কেন সেটা চাইলো, সেই থটটা। আমি একটা উদাহরণ দিই, যেমন মেরিলিন মনরো, উনি তো আত্মহত্যা করে মারা গেছেন। তো এটা কি চিন্তা করা যায় যে একটা এত পপুলার মানুষ, বা আরো অনেক মানুষ আছে, কিন্তু আজকে থেকে যদি মনে করো ওনার জন্মের যদি 15 বছরের মাথা ওনাকে যদি এটা বলা যেত যে তোমার পপুলারিটি এত বেশি হবে যে তুমি নিজেকে ম্যানেজ করতে পারবে না, আই থিঙ্ক উনি হয়তো একটা ডে লেবার বা ক্লার্ক হইতো কোথাও গিয়ে, উনি সিনেমার জগতে আসতেন না। কিন্তু আজকের যুগে আমি যদি 10টা ইউথকে যে জিজ্ঞেস করি তুমি কি পপুলার হতে চাও, আমার 9 জনই বলবে আমি পপুলার হতে চাই। সো এই যে আউটকাম, এটা তার জন্য ভালো না মন্দ, এটা তো তাকে আগে বুঝতে হবে। সে কি এই ফেমটা, অথবা যার অনেক টাকা আছে সে কি এই টাকাটা, অথবা যার অন্য কোনো সম্পদ আছে, যেমন উত্তর কোরিয়ার কাছে মেবি নিউক্লিয়ার ওয়েপন আছে, কিম জং উন কি এটা ম্যানেজ করতে পারবে কিনা? সারা পৃথিবীর মানুষের এটা একটা চিন্তা না হয় না, যে কোনো সময় বাটন চাপ দিলে তো শেষ হয়ে যাবে পৃথিবী। সো যে কোনো একটা অর্জন করার আগে ওই থিঙ্কিংটা বেশি জরুরি, এবং এটা যদি করা যায় আমার কাছে মনে হয় একটু অ্যাডভান্স থিঙ্কিং হচ্ছে, মেবি মানুষ অনেক সময় অনেক কিছু নিয়েও ছেড়ে দিবে, যে বিকজ এটা তো আমি ম্যানেজ করবো না, এটা আমার পরিবারকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, সো আই ডোন্ট নিড দ্যাট, এটা বাদ থাকুক আমার জীবনে, প্রয়োজন নেই, এরকম হবে। যেমন পরীক্ষায় 5টা কোয়েশ্চেনের মধ্যে 4টা দিতে হয়, আমরা তো 5টাই লিখি না, আমরা বেস্ট 4টার উত্তর দিই, কারণ ওইটা ছেড়ে দেওয়ার মধ্যেও আসলে কিছু প্রাপ্তি আছে। ঠিক ওরকম যে আমাদের খুব জরুরি যে কাজে নেমে পড়ার আগে আমাদের জানা দরকার যে আমি কেন করছি এটা, আমার জন্য প্রয়োজনীয় না হলে আমি এটা করবো না। সো আমি যদি একটু সামারাইজ করি, এটা এইটুকু বলা যায় যে
একটা মানুষ তার থটস এর যোগফল, এরকম একটা থিম, রাইট? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি যদি তোমার কথা, আমি সরি আমি মাঝখানে কথা বললাম, যেহেতু তোমার আগের প্রশ্নের সাথে তোমার কথাটা মিলে গেল। আসলে একটা মানুষ হচ্ছে তার কর্মের সমষ্টি। আসলে এখানে আমার কর্মটাকে নিতে হচ্ছে, কিন্তু এই কর্মটা কোত্থেকে আসতেছে? ফ্রম থট। তাহলে থট দিয়ে শুরু হলো, থটটাকে কাজের জন্য অ্যাক্টিভেট করলো, সে কাজ করলো, কাজগুলোর কিছু আউটকাম হলো, এই সমস্ত আউটকামের জোড়াটাই হচ্ছে একটা মানুষের জীবন। অর্থাৎ আমি যেদিন মারা যাব, একদিন তো মরে যাবই, তো যেদিন আমি মরে যাবো সেদিন আমাকে মানুষ কিভাবে মূল্যায়ন করবে? আমাকে কিন্তু জাভেদ হিসেবে বা নামটা কি, কয়টা বানানোর অক্ষর, এটা দিব। মানুষ মূল্যায়ন করবে আমার কর্মগুলো কি। মানুষ যদি খুঁজে পায় অ্যাজ এ হোল আমি ভালো থেকে খারাপ কাজ করেছি, মানুষ কিন্তু আমাকে খুব একটা ভালো চোখে দেখবে না, আমার জীবনটাকে হয়তো তারা সেলিব্রেট করবে না। কিন্তু তারা যদি দেখে না আমি খারাপ, আমি ভালো কাজ করেছি বেশি, অর্থাৎ কর্মফলগুলো। তো কর্মফলগুলো কি করে হয়? কারণ আমরা যে মানে অ্যাকশনগুলো নেই, এবং এই অ্যাকশনগুলো কেন নেই? বিকজ অফ আওয়ার থিঙ্কিং। আমাদের চিন্তাই আমাদেরকে ওই অ্যাকশন নিতে ঠিক করে। আমরা দুজনে এখানে বসে আজকে এই বইটা কভার করছি, কিন্তু আমাদের দুইজনের তো আরো অনেক কাজ ছিল করার, কিন্তু আমরা ওটা না করে কেন এটা করছি? বিকজ এটার পিছনে কিছু একটা থট কাজ করছে। সো এই কাজের রেজাল্ট হয়তো আমাদের কোনো কেউ শুনছে, তারা হয়তো তাদের জীবনে পজিটিভ অ্যাপ্লিকেশন করে ফেলবে, তাদের জীবন অনেক সুন্দর হবে। এটার কিন্তু একটা আমলের মতো, ওটার বেনিফিট কিন্তু আমি সারা জীবন ধরে, তুমি সারা জীবন ধরে আমরা পেতে থাকবো। সো এই জন্য আমরা অন্য কাজকে প্রায়োরিটি না করে এইটাকে প্রায়োরিটি করেছি। সো এইভাবে থট, অ্যাকশন এবং আমাদের দর্শকদের কাছে হয়তো আউটকাম চলে যাবে, রেজাল্ট। ওকে, সো জাভেদ ভাই এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন। আমি দর্শকদের এই জায়গা থেকে আরেকটা জিনিস বলবো, যেটা যে এখানে যে সেন্ট্রাল থিমটা আমরা জানলাম, যে মানুষ আলটিমেটলি তার এই যে থটস গুলারই কাইন্ড অফ সমন্বিত হয়ে তার আলটিমেট লাইফে ডিজাইনড হয়। এই জায়গাটাতে আপনারা যদি এগ্রি করেন, সেই এগ্রিমেন্টের পক্ষে আপনারা আরো অনেক জিনিস আপনারা কমেন্টে লিখতে পারেন, বাকিদের জন্য হেল্পফুল হবে। ইভেন কেউ যদি ডিসঅ্যাগ্রি করেন তাহলে সেটাও লেখেন, তাহলে বাদ বাকিদের চিন্তা করার আরো স্কোপ তৈরি হবে, আর চিন্তা করতে গেলে সে হয়তো আরো একটু ডিপার লেভেলে যাবে। ঠিক আছে, সো আমরা তাহলে একটু নেক্সট লেয়ার যেতে চাই, যে 7টা যে চ্যাপ্টার, সো এই থটস কে ঘিরেই সবগুলো থটকে দিয়ে। আচ্ছা, তো 7টা চ্যাপ্টার 7টাই আমরা রিভিউ করব না, টাইম কভার করবে না, বাট ওখান থেকে যদি আমরা একটা দুইটা করে আলোচনা, একটু অন্তত অ্যাটলিস্ট 3টা আইডিয়া যদি আমরা একটু উঠাই নিয়ে আসতে চাই, সো শুরুতে কোনটা নিয়ে আমি আলোচনার বিষয়গুলো শুধু একবার একটু বলে দিই। 7টা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে থটের সাথে ক্যারেক্টার কিভাবে বিল্ড হয়, একটা হচ্ছে থটের সাথে যে কোনো একটা সার্কামস্টেন্সকে কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করা, যেটা আমি বলছি অনেকের কাছে অবাক লাগতে পারে, বাইরের জিনিস কেমন করে আমি চিন্তা দিয়ে সরিয়ে দিতে পারি। তারপরে থটের সাথে বডি এবং হেলথের কি সম্পর্ক, থটের সাথে লাইফের পারপাসের কি সম্পর্ক, থটের সাথে অ্যাচিভমেন্টের কি সম্পর্ক, ভিশনের কি সম্পর্ক, এবং সিরেনিটি রাস্টে, এই কয়েকটা বিষয় বলা হয়েছে আর কি। তো আমরা হয়তো চাইলে থটের সাথে একটু ক্যারেক্টার নিয়ে আলাপ করতে পারি কুইকলি। ক্যারেক্টারকে লেখক বলেছে শেকড়ের মতো। একটা মানুষের যেমন, একটা গাছের যেমন শেকড় হয়, এবং আমরা দেখি সেই গাছটাই কিন্তু অনেক দিন টিকে থাকে, যেটা শেকড় অনেক শক্ত। এবং একটা উদাহরণ দিছে যে তুমি যদি বাসা থেকে একটা মটর দানা নাও, আমরা যেমন ইফতারের সময় যেগুলো দিয়ে ইফতারি করি, ওগুলো আমরা ছোটবেলায় করতাম, কিন্তু আগের দিন একটু ভিজায় রাখতাম। তো ভিজায় রাখলে দেখা যায় প্রথম কিন্তু শেকড়টা বের হয়ে আসে, তাই না? গাছের কিন্তু শেকড় আগে বের হয়, তারপর কাণ্ড বের হয়। তো উনি বলেছে এই যে বীজটা হলো তোমার থট, শেকড় হচ্ছে তোমার ক্যারেক্টার, এবং বাকি পুরো অংশ হলো তোমার কর্মফল। তো এই ছোট্ট মটর দানাটাকে উইথ দ্যাট স্মল শেকড় আমি যদি মাটিতে গেড়ে দিই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে একটা গাছ হবে। এবং এই গাছটা যদি একটা ভালো গাছ হয়, যে মটর গাছ, তাহলে এখান থেকে মোটর হবে, আমরা পরে আরো ইফতারি করার জিনিস পাবো। কিন্তু এটা যদি একটা বাজে গাছ হয়, যেটা দিয়ে হয়তো মানুষ নেশা করে, খারাপ কাজ করে, তাহলে কিন্তু ওই ফলটাই রেজাল্ট বের করবে, এবং সেটা দিয়ে মানুষ কলুষিত হবে। তো উনি বলতে চেয়েছে যে একটা বীজের কোনো দোষ নেই, একটা বীজ খুবই সুপ্ত এবং ভেরি পাওয়ারফুল, ও তোমাকে রেজাল্ট দেওয়ার জন্য বসে আছে, কিন্তু বীজটা চয়েস করার সময় তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কিরকম বীজ নিবা। এবং মানুষের যখন ক্যারেক্টার গঠন হয়, সে বলেছে এটা শিকড়টা তৈরি হওয়ার মতো। তাহলে একটা মানুষের থট যেরকম ভিতরে, তার ক্যারেক্টারটা ওইভাবে বিল্ড হতে শুরু করে, এবং ওই থট এবং ওই ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু মানুষ ওই ফলটা দিতে শুরু করে। এবং উনি এখানে এটা বলার সময় আরো খুব গুরুত্ব দিয়ে বলেছে যে আমরা যেন কেউ মনে না করি যে আচ্ছা আমার তো থট নিয়ে এত ভাবতে ভালো লাগতেছে না, আমি তো কোনো কিছু করতে, আমি এমনি বসে থাকি। উনি বলেছে নর্মাল একটা শস্য ক্ষেত্র বা একটা জমি যদি আমরা দেখি, আমাদেরকে একটা ভালো ফল পেতে গেলে খুব কষ্ট করে কিন্তু ওই ফলটার বীজ বুনতে হয়, নিড়ানি দিতে হয়, মানে থ্রু আউট দ্য টাইম আমাদের কৃষক ভাই বোনরা সারা বছর মিলে পরিশ্রম করে, তারপর ধানটা বা পাটটা হচ্ছে। কিন্তু ফেলে রাখলে কি হয়? আগাছা হয়। তা আগাছার বীজটা কে বুনে? এখানে কিন্তু এরকম না যে কৃষকের একটা শত্রু কৃষক সমাজ আছে, যে উনি যে 2 দিন বীজ বুনলেন না, তো ওরা মনে হয় রাতের অন্ধকারে এসে বীজ ছিটাই দিয়ে গেলেন, না, আগাছা। উনি এটা খুব সিরিয়াসলি বলেছে যে তুমি যদি তোমার চিন্তাগুলোর উপর আজকে কন্ট্রোল না নাও,
যারা শুনছে আমাদের কথা, ওনারা যদি আজকে কন্ট্রোল না নেয় এখানে কিন্তু আগাছা জন্মাবে। অ্যান্ড এই আগাছাটা কি করবে, তার ক্ষেত্রে কিন্তু উর্বরা শক্তিকে নষ্ট করতে থাকবে। পরে যদি সে 10 দিন পর বীজও বপন করে সেটা কিন্তু পরিপুষ্ট গাছ হবে না, কারণ ততক্ষণে তার সমস্ত উর্বরা শক্তি চলে গেছে। আমাদের ছেলেমেয়েরা এখন বা আমাদের যারা ডিপ্রেশন বা মন খারাপ, আমার মনে হচ্ছে কিছুই হচ্ছে না জীবনে, উর্বরা শক্তি তো চলে গেছে অন্য জায়গায়, গেছে ফেসবুকে, গেছে অন্য জায়গায়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অজান্তে বর্তমান সময়, তুমি প্রথমে জিজ্ঞেস করছিলে, আমাদের অজান্তে বর্তমান সময় আমাদের চিন্তাকে খেয়ে ফেলছে কিন্তু অন্য কিছু। আমরা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা মনে হয় আমাদের ইচ্ছাই করি, কিন্তু আমাদের ইচ্ছা কি, আমরা শুধু আমাদের মাকে বলি যে এখন খাবো না, এটা করবো, এতটুকুই, কিন্তু বাকি পুরো সময়টা কিন্তু PS5 কিংবা একটা কোনো কিছুর মধ্যে আমরা ঢুকে আছি। ঠিক আছে, সো এখানে অনেক জোর দিয়েছে যে ক্যারেক্টার বিল করতে হলে সবার আগে থটের উপর খুব জোর দিতে হবে, কারণ আমি যদি আমার থট সেট না করি তাহলে আমার শস্য ক্ষেত্রে যা গাছ হবে সেটা মোস্ট লাইকলি আমার কাজের রেজাল্ট হবে না এবং পরিপুষ্ট গাছ হবে না। আর পরিপুষ্ট গাছ না হলে তো ফল হবে না, ফল না হলে জীবন শেষ। তাহলে এটা কত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এত বড় নিয়ামত দিচ্ছে, একটা জীবন, সেই জীবনটা আমি কাজে লাগালাম না। এর থেকে বড় ব্যর্থতা আর কি হইতে পারে? মানে কেউ যদি মনে করো এমনি ঝগড়ার জন্য বলে যে আমার জীবন আমি ফেলে রাখবো, কেউ এটা বলতে পারে না, কারণ একটা জীবন একজনের নিজের জন্য না, এটা একটা নিয়ামত, একটা উপহারের মতো, তাই না? তোমার জীবন তো শুধু তোমার জন্য না, তোমার আশপাশে পরিবেশ, ছেলে মেয়ে, আরো আমরা সবাই, আরো কত মানুষ মিলেই তো। তুমি যদি বলো আমার ইচ্ছা নাই, আমি বসে থাকবো, আপনার কি? অবশ্যই আমার সমস্যা আছে, আমি অবশ্যই তোমাকে বলবো তুমি কেন ওয়েস্ট করছো তোমার জীবন, কারণ তোমার জীবন দিয়ে আমার জীবন সামাজিক। হ্যাঁ, তো আজকে আমাদের যারা আমাদের কথা শুনছে তারা ছোট মানুষ হতে পারে, বড় মানুষ হতে পারে, কিন্তু তাদের এটা বলার কোনো সুযোগ নাই যে আমার জীবন আমি উচ্ছন্নে দিব না। ইউ ক্যানট। আমরা অনেক সময় ছেলে মেয়েরা বাবা মার সাথে তর্ক করতে গেলে বলি আমার জীবন আপনার কি? অবশ্যই আমাদের ইস্যু আছে, বিকজ তুমি আমাদের সন্তান, আপনি আমার ভাই, আমার বোন, আপনি কেন উর্বরা শক্তি নষ্ট করবেন? সৃষ্টিকর্তার এত বড় নিয়ামত আপনি কেন অপচয় করবেন? আপনার নিজের জন্য করেন, আমার অটোমেটিক ফল আসবে। সো এই ক্যারেক্টারের উপরে এতটুকু মানে মনে হলো যে সামান্য একটু সামারি ড্র করার চেষ্টা করলাম। না মানে বেসিক্যালি ইজ ভেরি পাওয়ারফুল, বিকজ এই আগাছার এক্সাম্পলটা মানুষের জন্য খুব রিলেভেন্ট হতে পারে। তো এই জায়গাটা আমি একটু কানেক্টেড কোশ্চেন যেটা করতে চাই, যে যেহেতু আগাছার বীজের পরিমাণ বেশি, তো ওইটার প্রসেস সম্পর্কে যে কিভাবে তাহলে এত থটস এর ভিতর নেভিগেট করে আমি আমার ডিজায়ার্ড থটস কে প্রিজার্ভ করব, ওগুলাকে ফিল্টার করব, সেই সম্পর্কে কি পরে বলবেন নাকি? উনি এখানে কোনো অ্যাপ্লিকেশন বলেনি। আচ্ছা, অ্যাপ্লিকেশন তার আমি রেস্টারেটরের গল্প বলতে শুরু করব, সেটা আমাদের পড়ছিলাম। বাট আমি যে বললাম আমরা কেন রেস্টারেটর খুঁজছিলাম, আমি শুধু থিওরিটা খুঁজছিলাম। সো আমি ওই পুলিশের গাড়ি ধরার মতো করে আমি বলে দিচ্ছি, আমি যদি আজকে আমাদের পুলিশকে যদি বলি যে আমাদের 029473 এই নাম্বারের গাড়িটা আমাদের আটকাতে হবে, যেখানেই পান থামায় দেন, ওনারা পারবে। কেন? প্রত্যেকটা গাড়ির উপর একটা নাম্বার প্লেট আছে এবং সব নাম্বার প্লেট আলাদা। ইয়েলো প্লেটগুলো দেখেই ছেড়ে দেবে, ওগুলো দূতাবাসের গাড়ি। এরকম করতে করতে একটা আমি যদি থটগুলোর মধ্যে পার্থক্য না বুঝতে পারি, সবগুলো যদি একই নাম্বার প্লেটের গাড়ি চলে আসে রাস্তায়, তাহলে আমি কিভাবে থামাবো? রাইট? সো এই জন্য থটটাকে বোঝাটা সবার আগে দরকার। আমার ধারণা আমাদের অনেকের এই ধারণাটাই নাই যে থট একটা জিনিস এবং সেটা আমার নিয়ন্ত্রণাধীন। লেখক কিন্তু বারবার বলেছে তোমার কন্ট্রোলে আছে, এটা তুমি এটার মালিক। তাহলে আপনি যদি এটার মালিক হন, যেমন আমাদের ড্রয়ার থাকে বাসায়, খুব অগোছালো থাকে, তাই না? বেশিরভাগ সময় এবার একটা জিনিস খুঁজতে গেলে আমরা পাই না, কিন্তু যার ড্রয়ারটা গুছানো সে কিন্তু দূর থেকে ফোন বলে দিতে পারবে যে ওইখানে হাত দিলে পারবে। তাহলে আজকে আমাদের যাদের ড্রয়ারগুলো অগোছালো, আমরা যদি আজকে নিয়ত করি যে আমি ড্রয়ারটা গুছিয়ে ফেলবো এই উইকেন্ডে, তাহলে তো এটা সম্ভব। আমরা চাচ্ছি থটের উপর আমাদের দর্শকরা, শ্রোতারা এতটুকু সিদ্ধান্ত নেক যে হ্যাঁ দিস ইম্পর্টেন্ট, এবং এই ড্রয়ারটা আমি গুছাবো, আমার মাথার ভিতরে এটা আছে, আমি এটা গুছাবো। গুছানোর তরিকা আমরা রিস্টার্ট ইউরসেলফ থেকে বা অন্য কোনো ভাবে বলে দিতে পারবো পরে, কিন্তু কনফিডেন্সটা আসল যে আমি এটা করবো। সো সেই জায়গাটা এরকম কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স কি আছে? মানুষ এভরি মিনিটে বা এভরি আওয়ারে বা সেকেন্ডে প্রতিদিন মানুষ 60,000 থেকে 1 লক্ষ চিন্তা করে এবং এর বেশিরভাগ অংশ সে নিজেও জানে না। যেমন আমরা রাস্তা দিয়ে যখন যাই, বিলবোর্ডের দিকে তাকাই, এটা আমি অনেক লেটেস্ট স্ট্যাটিস্টিক্স বলেছি, একটা রিসার্চ বলে 60,000 প্লাস মাইনাস, একটা বলে 1 লাখ প্লাস। আমার কাছে কিছুই যায় আসে না, বিকজ দুইটাই এত বড় নাম্বার, আমি শুধু অবাক হই যে এরকম আমরা চিন্তা করি। কিন্তু আমার ধারণা যারা বড় কিছু করেছেন বা করেন, তারা জেনে বা অজান্তেই তারা তাদের থটকে অনেক ন্যারো করে এনেছেন, কারণ 60,000 চিন্তা করে আসলে ফোকাস থাকা সম্ভব না। মানে প্রতি মুহূর্তে আমি বলের মধ্যেও কিন্তু আমরা প্রচুর চিন্তা করি, মাঙ্কি মাইন্ড বলে না, বানর যেন লাফাইতে থাকে, আমি এটা একটু। তো আমরা যে অবশ্য অনেক কিছু ভাবতে থাকি, নামাজে দাঁড়ালে কিন্তু ভালো বোঝা যায় কত রকম চিন্তা, না তো একটু সচেতন হওয়া যায় যে এত রকম চিন্তা দ্বারা আমরা বোম্বার্ডেড হচ্ছি এভরি মোমেন্ট। ওকে, আচ্ছা। সো আমরা আরেকটা পয়েন্ট যদি যাই, এই থটস এর সাথে ক্যারেক্টারের রিলেশনটা বললেন,
সো থটসের সাথে আর কোনটা? যেমন পারপাসের কথাটা আমরা বলতেই পারি, লেখক এখানে বলছে, আমার খুব ওনার উদাহরণগুলো খুব পাওয়ারফুল। যেমন উনি বলছে তুমি নৌকায় কখনো ভ্রমণ করেছো? আমি তখন ভাবার চেষ্টা করলাম যে কখনো নৌকায় উঠছিলাম কিনা। তো বলে নৌকায় দেখবা পাশে ডালপালা বা কচুরিপানা ভেসে ভেসে চলে যায়। তো তারপরে বলছে তুমিও নৌকায় যাচ্ছ, কচুরিপানাও যাচ্ছে, কিন্তু দুইটা ভাষা পার্থক্য আছে। আমরা এই কথাটা কিন্তু অনেকভাবে অন্য সময় করেছি না, রেডারলেস বোট, এটা উনি এভাবে বলেছে কথাটা, সাহিত্যিক মানুষ তো। দুটোর ভিতরে পার্থক্য আছে, কারণ নৌকা তোমার ডেস্টিনেশন, তুমি নামবা, কিন্তু কচুরিপানা থামবে না, কথা ও বেশিই যাবে। তো বলেছে তোমার লাইফটা কেমন, তোমার লাইফটা কি তুমি তোমার নৌকার মতো বানাতে চাও না এরকম কচুরিপানার মতো বানাতে চাও? আমাদের কোনো মানুষের পক্ষে এটা বলার সুযোগ নাই যে আমার মন চায় আমি জীবনকে ওয়েস্ট করবো। ইট ক্যানট হ্যাপেন, বিকজ যেহেতু এটা সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ, এটার কোনো একটা আউটপুট থাকতেই হবে। তখন লেখক বলেছে দেন ফোকাস অন ইউর পারপাস, এবং তুমি তোমার পারপাসটা যত বড় করতে পারবা তোমার তত কাজে আনন্দ আসবে। এই কথাটা আমি জানি না, হয়তো একটু সেলফ কনফ্লিক্টিং লাগলো, যে অনেক সময় মনে হয় কি যে আমার তো কোনো কাজ নাই, তাহলে এই শুক্রবার আমি অনেক বেলা করে ঘুমাবো। উনি বলছে এটা কোনো মোটেই ভালো প্র্যাকটিস না, কারণ আমাদের কারো জীবনেই অনেক লেট করে অনেক ইচ্ছা মতো মন চাইলো এটা করার কোনো সুযোগ নাই। এখন আমার সুযোগ নাই আমি কখন বুঝবো? যখন আমি বুঝতে পারবো এটা লিমিটেড, তাই না? আমার মানি ব্যাগে যদি আজকে 50 টাকা থাকে, তাহলে আমি কিন্তু সারাটা দিন 50 টাকার মধ্যেই ম্যানেজ করবো, কারণ আমার তো কোনো উপায় নেই। প্রয়োজনে আমি একটা রাস্তা হেঁটে যাব, কিংবা আমি অন্য কোনো পদ্ধতি নিব। তো লেখক বলেছে তোমার যে লাইফটা এটা কিন্তু আনলিমিটেড না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লিমিটেড। তাহলে আমি যদি বুঝাতে পারি আজকে দর্শকদের যে আজকে একটা শুক্রবার, সো নেক্সট শুক্রবার আপনার জীবনের শেষ শুক্রবার, তাহলে কি এই শুক্রবার আপনি লেট করে ঘুমাবেন? অথবা যদি কেউ বুঝতে পারে যে আমি আর 20 মিনিট পর আর বেঁচে থাকছি না, তাহলে হয়তো অনেকেই এই ভিডিও দেখবে না, তার থেকে গুরুত্বপূর্ণ কাজে এসে চলে যাবে, তাই না? তো এই যে আমাদের একটা অনিশ্চয়তা, যেটা আমরা কেউ জানি না জন্যই আমরা মনে করে নিছি যে আমরা যুগ যুগান্তর বেঁচে থাকবো। আমাদের আচার আচরণ বেশিরভাগ ক্ষেত্রে এরকম। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস সোহাগ, যেটা আমরা প্রতি মুহূর্তে অনেক মানুষের মধ্যে দেখছি। প্রথম, 2 নম্বরে এমন কোনো মানুষ নেই, সেটা ধার্মিক হোক বা না হোক, যে এটা বলবে বা মনে করবে যে আমি মরবো না, এরকম কোনো লোক নাই। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো সময় মরে যাব, এটাও যে কোনো লোক মানে, কিন্তু এখানে ধার্মিক বিধর্মী উন্নাসিক কোনো কিছুর পার্থক্য নেই। তাহলে এত বড় একটা নিশ্চিত কিন্তু অনিশ্চয়তা সাথে নেওয়ার পরও আমি লেখকের ভাষায় চলে গেলাম, কেন তুমি বুঝো না যে এটা খুবই স্মল অ্যান্ড স্কেয়ার একটা রিসোর্স তোমাকে দেওয়া হয়েছে, যেই দেখ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। তো তুমি কেন এটা তো অপচয় করছো? কেন তুমি ভাবছো না যে তুমি একটা বড় কিছু করবা? বলার পর উনি আবার এটাও বলেছে, বড় মানে একটা বিশাল কিছু করতে হবে না, তুমি শুধু ফিল করবা যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তুমি নিজেকে দায়িত্ববান বোধ করছো। ইভেন আমার কাছে মনে হয় যে আমি আমাদের গ্রামের বাড়িতে দেখতাম মসজিদে নামাজ পড়ার সময় কোনো একটা বাচ্চা ছোট দেখতাম, ওরা স্যান্ডেল পাহারা দিত। আমার কাছে এখন মনে হয় এটা অনেক একটা দায়িত্বের কাজ, কিন্তু এটা অনেক দায়িত্বের, কারণ আমরা কি করি মসজিদে গেলে কিন্তু স্যান্ডেল দুটো নিয়ে ভিতরে ঢুকে চলে যাই, তাই না? তো বাচ্চাটা ছোট এবং কেউ তাকে অ্যাপয়েন্ট করেনি, মোস্ট লাইকলি এটার জন্য সে পেমেন্টও পাবে না, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্বের কাজ। ইনি বলছেন যে তোমার দায়িত্বটা ইম্পর্টেন্ট তোমার কাছে। তুমি যদি মনে করো যে শুধুমাত্র অঙ্কের 5টা সমস্যার সমাধান করেই আমার ছাত্রত্বের দায়িত্ববোধ শেষ, ঠিক আছে, ওটাই তোমার দায়িত্ব। আর উনি যে বলেছে তোমার যদি মনে হয় না আমি অনুশীলনীগুলোও করবো, আমি উদাহরণের অঙ্কগুলোও করবো, থিওরিটির যা বলছে ওটাও করবো, তাহলে এটাও তোমার দায়িত্ব। এবং বলেছেন দ্বিতীয় ছাত্রটা প্রথম ছাত্রের তুলনায় অনেক বেশি অ্যাচিভ করে ফেলবে। সো উনি বলছে ছোট ছোট অ্যাকশন, কিন্তু আমরা অনেক সময় এগুলোতে শর্টকাট নিতে গিয়ে আমরা বড় পাথগুলো মিস করে ফেলি। রেজাল্ট যেদিন হয় সেই দিন যে শর্টকাটে গেছে সে বলে ও কেন এত ভালো রেজাল্ট করলো, আমার কেন খারাপ, আল্লাহ কেন আমার দিকে দেখলো না। কারণ হচ্ছে এটাই যে অল্প অল্প ডিফারেন্স আমরা মেক করেছি। আমি তো আমরা দুজনেই বুয়েটে পড়েছি, আমরা কিন্তু এটা ফিল করেছি যে বুয়েটেতে সবাই বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টই আমরা যেতাম, কিন্তু ওখানেও ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হতো। আমার সবচেয়ে যে বেস্ট ফ্রেন্ড, এখন সে পিএইচডি আর রিসার্চার, ও যে ওই জায়গায় যাবে এটা আমি বুয়েটের কথা ভাবলেই আমি বুঝতে পারি, বিকজ আমি কোনো রকম অঙ্ক পরে উঠে চলে যেতাম, কিন্তু সেটার ভিতরে ঢুকতে চাইতো, সেটা বুঝতে চাইতো, তাহলে ওর সাথে আমার একটা পার্থক্য হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, বরঞ্চ আমি যেটা করেছি সোহাগ, আমি চেয়েছি যে এটা আমি পজিটিভলি নেই, আমার বন্ধুই তো বড় জায়গায় গেছে, কিন্তু আমি অনেক মানুষকে দেখছি এটাও নেগেটিভলি নেয়, ওই কেন হলো, তাই না? সো এখানেও কিন্তু ছোট ছোট চিন্তার বিষয় আছে, এবং আমি কিন্তু দাবি করছি না যে আমি জন্ম থেকে এরকম ছিলাম, আমারও ভিতরে অনেক সমস্যা ছিল, কিন্তু এগুলো কারেকশন করতে করতে আমার ভিতরে ওই শান্তিটাকে আমি আনতে পারছি। ছোট ছোট জাস্ট থিঙ্কিং এর রুটটাকে একটু চেঞ্জ করা, যে জাকির যদি আমার বন্ধু না হয়ে অন্য কারো বন্ধু হইতো তাহলে আমার কি লাভ হইতো? আমি হয়তো জানতাম না যে আমার একটা বড় কেউ আছে, আমি জানতাম আমি সেরা সবচেয়ে, কিন্তু
অ্যাজ এ হোল তো আমার কোনো লাভ হতো না, কিন্তু এখন যখন আমি এটা জানি এবং আমি যখন এটা পজিটিভলি নিতে পারি, তখন কিন্তু আমি তাকে গ্রহণ করেছি। আমি তার কথা আজকে ভিডিওতে বললাম, সে কিন্তু আমাকে পে করবে না এর জন্য, কারণ আমি তার জন্য ভালো বোধ করি। তাহলে দিন শেষে সে তো আমার ভালোত্বের কারণ হয়ে গেছে, তাই না? সো এই সামান্য চিন্তা পরিবর্তন করে, আমাদের গ্রাম অঞ্চলে যাও, আমি যাই আমাদের গ্রামের বাড়িতে, বা বাড়িতে বাড়িতে সমস্যা, ভাই ভাই সমস্যা, বোন বোন সমস্যা, কি কারণ? 1 ছটাক জমি। তো এটা না থাকলেই তো ভালো হইতো মনে হয় এখন, তাই না? সো আমাদের থাকাটাই আমার জন্য ক্ষতির কারণ হয়ে গেছে। আসলে সেটা তো না, সম্পদ তো সবসময় ভালো, ক্ষতির কারণ হচ্ছে আমাদের চিন্তা, থট প্রসেসটা। সো থটসের সাথে পারপাসের আমরা রিলেশন জানলাম। সো পারপাস তো খুব সেন্ট্রাল একটা জিনিস, বিকজ পুরো লাইফ কোন দিকে আগাবে, এন্ড মানে আমার ভ্যালুজ। উনি এটারও একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, আমি সরি তোমাকে থামিয়ে ফেললাম। এই কথাটাও বলেছে পারপাস এমন একটা জিনিস যেটা সেন্টার তোমার। তুমি একটা বৃত্ত আঁকছো, কেউ একটা ছোট বৃত্ত আঁকে, কেউ অনেক বড় বৃত্ত আঁকে, কেউ হয়তো একটা বৃত্ত আঁকছে হেলিকপ্টার দিয়ে, কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি কিন্তু ওই হেলিকপ্টারে রয়েছে, কারণ সে ওইটা দিয়ে বাঁধা। তো সে বলেছে তুমি অনেক বড় হবা তখন যদি তোমার সেন্টারটা খুব স্ট্রং হয়। তুমি যেটা জাস্ট বললা, প্লিজ গো হেড। না আমি বলবেন তো আপনি, আমার তো কাজ হচ্ছে একটু পোক করে করে টপিকটাকে টেনে নিয়ে আসা। না, অনেক উদাহরণগুলো মিলে যাচ্ছে জন্য আমি টেক ওভার করে ফেলছি। না শিওর। দর্শকরা যায় ভাই আসলে অনেক দিন ওই মানুষ কথায় কথায় সরি বলে। না ঠিক। আচ্ছা, তো থটসের সাথে আমরা পারপাসের কানেকশন জানলাম, থটসের সাথে আর কোনটার কানেকশন? সেরেনিটিটা একটু আমরা হ্যাঁ, আচ্ছা সেরেনিটিটা একটা বলি, মানে ওই আমার মনে হয় যেটা একটু কনফ্লিক্টিং, ওটাও একটু বলি, সার্কামস্ট্যান্স। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি কি যে আমার কপালটাই কেন এরকম, বিশেষ করে যারা আমরা ব্যর্থ হই অনেক সময় আমরা এরকম ধরে নিই। তো লেখক বলেছে যে না, তুমি একটা সিচুয়েশনে আসবে এটাই স্বাভাবিক, কিন্তু সিচুয়েশনটা পাল্টাবা এটাই হচ্ছে তোমার কাছে হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এবং আমরা যখন কাউকে এটা দায়িত্বটা দিতে যাই, একটা অফিস আদালতে, শিক্ষা ক্ষেত্রে থাকলে, এবার রাস্তায় যে ময়লা পড়ে থাকে, এখানে কিন্তু কেউ আমরা ফিল করি না, রাইট? সো এই জায়গাগুলোতে আমরা যদি একটু থেমে চিন্তা করি, যেমন আমরা একটা পরিবারে জন্মেছি, প্রত্যেকে যে যেখানে আছি আমরা শুনছি, তাই না? প্রত্যেকে জন্মেছি, এবং আমাদের মা বাবারা কিন্তু চেয়েছেন যে ওনারা যেরকম একটা পরিবারে জন্মেছেন সেখান থেকে যেন ওনাদের থেকে আমাদের অবস্থানটা বেটার হয়। এটা তো ঠিক। আবার আমরা ভাবছি এখান থেকে কিভাবে আমাদের সন্তানদেরকে আমরা আপলিফট করব। আমাদের দেশের প্রধান যিনি, তিনি চাচ্ছে কিভাবে দেশটাকে উনি যেভাবে টেক ওভার করছে, সবাই তো আপলিফটিং এর প্রসেসের মধ্যেই আমরা আছি, এবং এটা তো কোনো দোষণীয় ব্যাপার না, বরঞ্চ এটা ভালো ব্যাপার, রাইট? সেই জন্য 100 বছর আগে থেকে আজকের পৃথিবীটা সুন্দর। কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়ালকে যখন এই দায়িত্বটা দেওয়া হয় যে তোমার কাজ হচ্ছে তুমি লেখাপড়ায় ভালো করবা, তুমি একজন বড় মানুষ হবা, তুমি অনেক শিক্ষিত হবা, অনেক চিন্তা করবা, অনেক ভালো আচরণ করবা, অমায়িক হবা, তখন কেন সে বলে যে এই সিচুয়েশন এটা সম্ভব না, এটা পারা যাবে না, ওইটা হয় না, আমার আব্বার তো এটা নাই, উনি তো আমাকে এটা দিতে পারে না, উনি তো ইনভেস্টমেন্ট দেয় না, এই জন্য আমি এন্টারপ্রেনার হতে হচ্ছে। মানুষকে তখন ওইটা বলতে শুরু করে। লেখক বলেছে এটা একটা ব্যাধির মতো, ইটস লাইক এ ডিজিজ। তোমার ভিতরে কখন করোনা হয়েছে তুমি জানোই না। সো বলেছে তুমি সাবধান হও, কারণ এইগুলো কথা যখন তুমি বলো বা এটা যখন তুমি ভিতরে ধারণ করো, তুমি ধরে নিয়েছো যে পৃথিবীটা যেরকম তুমি এটাকে এরকম ভাবেই গ্রহণ করবে। মানে আমি একটা ভিকটিম, এক্স্যাক্টলি ভিকটিম। কিন্তু উনি বলেছে যদি যখন তুমি পজিটিভ চিন্তা করবা, পজিটিভ না বলি, যখন তুমি তোমার চিন্তায় পরিবর্তন আনবা, প্রোঅ্যাক্টিভ হবা, তখন তুমি কিন্তু তোমার সিচুয়েশনকে বদলাতে শুরু করবা। ইটস নট যে আমি চিন্তা করছি আর এই টেবিলটা সরে যাচ্ছে দূরে, এরকম কিছু ঘটবে না। কিন্তু আমি যদি মনে করি যে দিস টেবিল ইজ নট ফিট ফর মি, আমি এখান থেকে উঠে গিয়ে অন্য একটা টেবিলে গিয়ে বসবো, তখন ওই টেবিলটা আমার জন্য একটা স্বাচ্ছন্দ্যময় টেবিল হবে। এবং উনি বলছে ওনার যে মাইগ্রেশন, ওনার জীবনের যে বড় পরিবর্তন, এটা কিন্তু উনি এভাবেই করেছেন ওনার জীবনে। তো উনি বলতে চাচ্ছেন যে কোনো একটা মানুষের যদি চিন্তাটা কারেক্ট থাকে, সে আস্তে আস্তে সার্কামস্টেন্স এবং সারাউন্ডিংসকে সে বদলে ফেলতে পারে। সো আজকে থেকে 20 বছর আগে তোমার কথা তুমি চিন্তা করো, আজকে থেকে 20 বছর পর তোমার কথা চিন্তা করো, তুমি দেখো তোমার সারাউন্ডিংস কিন্তু অনেক ডিফারেন্ট। তোমার কাছে মনে হচ্ছে যে আমি বাইদা বাই এরকম হয়েছি, না এরকম হওয়া নাই, এটা তোমার থট তোমাকে তৈরি করে নিয়ে আসছে। এটা হয়তো ভালোর দিকেও হতে পারে, হয়তো কোনো একজন মানুষের ক্ষেত্রে উদাহরণটা খারাপের দিকেও হতে পারে। আমি কি বুঝাতে পারছি না? সো এই জন্য আমি বলছি যে সার্কামস্টেন্সের উপর আমাদের থটের খুব ইম্প্যাক্ট আছে। আর লাস্ট চ্যাপ্টারে গিয়ে সেরেনিটির কথা বলেছি, সেরেনিটির আগে আমি এখানে আরেকটু করতে চাই, আর একটু ডেপথে যেতে চাই। এটা তো আসলে প্রচুর মানুষের একটা ইস্যু। হ্যাঁ, আমার তাই মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিকজ 7 হ্যাবিটস তো যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ কনসার্ন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারণ এখানে যদি মানে যারা এটার সাথে ডিসএগ্রি করতে চাইবে, আমি ডিসএগ্রি করি না, বাট তাদের করোনা সম্পর্কে তো যে এত এত সিচুয়েশন আমি কিভাবে বদলাবো। ফর এক্সাম্পল আমার আব্বা আম্মা, ফর এক্সাম্পল আমার পছন্দ না, মেবি তারা আমাকে অনেক টক্সিনেট করে, অর কি বলে আমার এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, আমার স্কুল ঠিক নাই, অর আমার এনভায়রনমেন্ট ঠিক নাই। সো যেমন একটু আগে উদাহরণ বললেন যে টেবিল এরকম, ঠিক আছে উঠে যাই ভাই, আর যেখানে উঠে যাই সেখানেই খারাপ,
তো আমি যাব কোথায়, এই ধরনের আলোচনাটা তো খুব বেশি প্রকট মানুষের মধ্যে। তো সেই জন্য আমার মনে হয় যে আরেকটু আপনি যদি এটা আরেকটু ডিপার লেভেলে আরো কিছু তাহলে এভাবে বলার চেষ্টা করি, আসলে কেন বেশিরভাগ মানুষ ওইখানে বক ডাউন হয়ে থাকে, কারণ মানুষ চায় ওই চিন্তাটাকেই লালন করতে তার মাথার ভিতরে, যে আমি রাইট সঙ্গ পাচ্ছি না, আমাকে রাইট সাপোর্ট দেওয়া হচ্ছে না ইত্যাদি। তার চিন্তাটা হচ্ছে না বোধক। কিন্তু সে যদি মনে করে যে আই ডোন্ট কেয়ার, আমার মনে হচ্ছে এটা আমি করব, আমি এটা করব, তখন সে ওখান থেকে সরে যাবে, অথবা যাদেরকে সে একটু আগে বলে আমার আম্মাকে বুঝাতে পারছে তাদেরকে সে কনভিন্স করার চেষ্টা করে। আমি যে লাইফ কোচিং করে আমি দেখি অনেক ছেলে মেয়ে বাবা মাকে রাজি করাতে পারে না, তখন আমি বলি যে ছোটবেলা থেকে তো তুমি সবকিছু বাবা মাকে ম্যানেজ করেই করছো, তো তোমার জীবনের এত বড় বড় সিদ্ধান্ত এখানে কেন তুমি বাবা মাকে ম্যানেজ করতে পারছো না, বলে বুঝে না এই ইত্যাদি। তখন আমি বলি তোমার এন্টারপ্রেনারশিপে তুমি একটা প্রোডাক্ট বেচবা, তো তুমি মার্কেটকে কেমনি ম্যানেজ করবা যেখানে তুমি তোমার সবচেয়ে কাছের মানুষকে এখনো ম্যানেজ করতে পারো নাই? তখন একটু ভাবে। তা আমি বলে গো অ্যান্ড কনভিন্স ইউর ফাদার অ্যান্ড মাদার। যদি তুমি সত্যি তোমার প্রোডাক্ট ভালো হয়, তুমি যদি এই প্রোডাক্ট দিয়ে শাইন করতে পারো জীবনে, ইউর ফাদার মাদার শুড বি দ্য মানে ফার্স্ট কাস্টমার। তোমার আব্বা মা বলবে বাবা তুই এটা কর এবং আমার কাছে এসে সবার আগে বেচ, আমি চাই আমার ছেলের প্রোডাক্ট আমি সবার আগে কিনবো। তো এই যে রং থিঙ্কিং, যে আমরা ভাবি যে এটা হবে না ওইটা হবে না। ভেরি রিসেন্টলি গত 3-4 দিন আগে আমি একটা উদাহরণ হঠাৎ করে মনে পড়লো, এরকম একটা বিয়ে শাদী সংক্রান্ত ব্যাপার। সে নিজেই বলছে যে ঘটনাটা ঘটেছে, আমি জেন্ডার মেনশন করছি না, বলছে যে আমি আমার বাবা মার অমতেই কাজটা করছিলাম, এবং তারপর জেনারেলি যেটা হয় মনোমালিন্য এটসেট্রা 5 বছরের মাথায় ঘটনাটা ঘটে গেছে, তো পুলিশ কেস, হ্যারাসমেন্ট এন্ড অল দিস থিংস। আমি ভাবছিলাম সে হয়তো শেষ পর্যন্ত বলবে যে আমাকে আর কেউ নিল না, কিন্তু আমি চেয়েছি এবং অবাক হয়েছি উত্তরটা শুনে, তার বাবা মা কিন্তু তাকে রেস্কিউ করেছে, যার ঘটনাটা ঘটেছে যে অমতে করেছে। অর্থাৎ বিপদ মুহূর্তে গিয়ে তো বাবা মা আমাদেরকে সাপোর্ট করে, তাহলে কেন আমাদের সুদিন গুলাতে, সেটা এখন হতে পারে অথবা আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা কেন এটা ভুলে যাই? আমার কাছে এটা ক্লিয়ার না। মেবি জেমস অ্যালেনের প্রভাব পড়ছে আমার উপরে, যে কতগুলো ফান্ডামেন্টাল থিঙ্কিং তো ঠিক রাখতে হয় মানুষের জীবনে, যেটা হচ্ছে বাবা মা ছাড়া তো আমি ইনভ্যালিড। তাহলে আমার জীবনের যে কোনো মুহূর্তে মা বাবা ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি পারসন, তাই না? আমরা যে ধর্মীয়ভাবে দেখি এটাই আসছে। তা এইটা এই সিম্পল থিঙ্কিং তো এমনিতেই বোঝা যায়, এটার জন্য এত কমপ্লিকেটেড কেন হয় আমি ঠিক আমার কাছে ক্লিয়ার না। এনিওয়ে আমরা কোথায় ছিলাম যেন, সার্কামস্টেন্স। সো তখন ওই মানুষটা কি করে, ওই মানুষটা তোমার প্রসঙ্গটা থেকে বলি, ওই মানুষটা ওই সার্কামস্টেন্স থেকে সরে যায়, অন্য একটা জায়গায় গিয়ে সেটা সে করে। আমরা যদি দেখি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি লিভ করছেন একটা সময়, কেন? কারণ তখন উনি হয়তো বুঝতে পেরেছেন বা তাকে সৃষ্টিকর্তা এই গাইডেন্স দিয়ে দিছে যে এখানে এটা আর ঘটবে না, ইউ গো। তো উনিও তো ওই জায়গা ছেড়েছে, কিন্তু ওইখানে যদি জিদ করে থেকে যেতাম আমরা, বা আমরা অনেক সময় এক জায়গায় মানে থটস দিয়ে যে সবসময় লিভই করতে হবে জিনিসটা তো এরকম না। মানে লিভ মানে ইটস নট লিভিং, ইট মিনস চেঞ্জিং দ্য সিচুয়েশন। তো হয়তো একভাবে হলো না, আমি আরেকভাবে ট্রাই করছি, কিন্তু গোয়ার তুমি করে আমি একইভাবে আমি এটা করেই ছাড়বো, হয়েই ছাড়বে, এইটা হবে না। না হয়েই ছাড়বো ঠিক আছে, বাট মানে যে এইভাবেই হইতে হবে, এইভাবেই হতে হবে, এটা অনেক সময় হবে। যে আমার মানে আমি এভাবে বলি যে লিডারশিপের ক্ষেত্রে এটা আমার একটা বড় লেসন, যে আগে একটা সময় মানে যখন আরো অনেক ইম্যাচিউর ছিলাম, এখন ইম্যাচিউর মানে আগে যখন আরো বেশি ইম্যাচিউর ছিলাম, সো মানুষ কথা শোনে না, এত বুঝাইলাম ও উল্টাপাল্টা করলো, তো আমার তখন থটস কাজ করতো যে এরা ক্যাপেবল না, এরা অনুগত না, এরা ঠিকঠাক না। বাট যখন আমি আমার এই থটসটাকে চেঞ্জ করলাম যে এটা আমার প্রবলেম, মানে আমি তাদেরকে কনভিন্স করতে পারি না, এটা আমার সমস্যা, তাহলে আমি তখন আমার উপর কাজ করবো যে কিভাবে আমি আমার কনভিন্স করার পাওয়ারটাকে বাড়াবো। আদারওয়াইজ আমি তো মনে করি আমি ভিকটিম, ভাই আমার কপাল খারাপ, আমার চারপাশে এসে সব অকর্মণ্য লোক এসে জুটছে। সো এই থটসের চেঞ্জ দ্বারা তখন আমি যখন আমার ক্যাপাবিলিটি বাড়াবো, তখন এরাই এখন আমার কথা শুনবে। তার মানে কি আমার সিচুয়েশন আমি বদলাই ফেললাম, বাই চেঞ্জিং মাই থটস। ইয়েস এক্স্যাক্টলি, আই থিংক মোর ইররিলেভেন্ট অ্যানসার তুমি দিয়ে দিছো। হ্যাঁ, না মানে ওইটি মাথায় আসলো যেটা আর কি। আর যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, সেরেনিটি নিয়ে বলতেছিলেন। সেরেনিটি আসলে আমার কাছে মনে হচ্ছে এই বইয়ের 7th and লাস্ট চ্যাপ্টার এবং দ্য আলটিমেট চ্যাপ্টার। আসলে আমরা সবাই কি চাই? আমরা জীবনে তো শান্তি চাই না, প্রশান্তি, এবং ইয়োগিক সায়েন্সে এটাকে অন্য কিছু বলে না, নির্বাণা এরকম কিছু একটা বলে। আমার মনে হয় উনি ওই দিকে অতদূর পর্যন্ত নেয়নি, কিন্তু উনি এটা সিম্পলি একটা কথা বলেছেন, যে মানুষের চিন্তা তার কাছে ক্লিয়ার সেই মানুষ তত শান্ত। এই কথাটা উনি বলেছেন যে আমি যদি জানি
যে আমার কাজটা কি, আমি এখন কি করব, তাহলে আমি ওর দুনিয়ার অন্যান্য কোনো কিছু দ্বারা আমি ইম্প্যাক্টেড হব না, বিকজ আই এম ফোকাসড, আমি তো জানি আমি কি করব। এবং আমি এর আগের 6 চ্যাপ্টারে এটাও জেনে এসেছি যে আমার সারাউন্ডিংস, আমার অনেক কিছু আমাকে সাপোর্ট করবে না। এখন আমি যদি সারাউন্ডিংসের পিছনে আমার এনার্জি ব্যয় করতে থাকি, আমি যদি চিল্লাচিল্লি করি, সময় নষ্ট করি, তাহলে আমার সময় নষ্ট হচ্ছে। এবং আলটিমেটলি যাদের থিঙ্কিং কারেক্ট তারা বুঝতে পারে যে প্রশান্তিটা আসলে বাইরে না, প্রশান্তিটা আসলে ভিতরে। বাইরের জিনিসগুলোর অনেক কিছু হচ্ছে প্রশান্তির একটা উপলক্ষ মাত্র। মনে হয় ওইটা আমার ছেলে, ওই উপলক্ষকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি। তো উনি বলেছেন লাস্ট চ্যাপ্টারে এসে যে এক সময় আমি যখন রাইট থিঙ্কিং এ হাঁটতে থাকবো, আমি এটা বুঝে ফেলবো যে আসলে বাইরের কোনো কিছুই আমাকে প্রশান্তি দিবে না, আমার প্রশান্তি আমার ভিতরে। মনে পড়লো আপনার ওই এক্সাম্পল, আপনার ফ্রেন্ডের এক্সাম্পল, যে ফ্রেন্ড আমার চেয়ে ভালো করছে, এইটাই আমার অশান্তির কারণ হইতে পারে, এইটাই আবার আমার শান্তির কারণ হইতে পারে। এক্স্যাক্টলি, যে আমি কিভাবে আমার থটকে ডিজাইন। আমি বলে দিচ্ছি, জাকির যেদিন ইউএসএ তে গেছে, আমার কিন্তু ইউএসএ যাওয়ার কোনো প্ল্যান মানে আজকে অবধি নাই। আমি ছোটবেলা থেকেই বইটা যখন পড়েছি আমার মা বলছে বাইরে যাওয়া হবে না, তুমি দেশেই থাকো, বিকজ অফ সাম ফ্যামিলি রিজন। কিন্তু জাকির যেদিন প্লেনে ইউএসএ তে গেছে, আমি জানি না কয়টার প্লেন, কিন্তু ওই সময় বাসার মধ্যে প্লেন গেলে তো শব্দ হয়। আমার প্রতিবার মনে হচ্ছে যে আই এম দ্য হাইয়েস্ট ফেইলিয়ার ইন মাই লাইফ। আমার এরকম মনে হয়েছে, আমি সত্যি কথা বলছি খোলামেলা, এটা অনেক আগের কথা। কিন্তু আমি পরে বুঝেছি আচ্ছা ওই দিন জাকির না যদি যেত তাহলে কি একটা সিট কি ফাঁকা যেত নাকি প্লেনের, কিংবা জর্জিয়া টেকের একটা পজিশন ফাঁকা যেত না, কেউ না কেউ ওখানে গিয়ে পড়তো, হয়তো আফ্রিকা থেকে বা সাউথ আমেরিকা থেকে কোথাও থেকে। তো আমার ফ্রেন্ড গিয়ে পড়েছে, এটা তো আমার জন্য একটা গৌরবের ব্যাপার। কিন্তু আমি তো বললাম আমার রং থিঙ্ক, আমি রাতে ঘুমাইতে পারি না ঠিক মতো ওই দিন রাত্রে, কারণ আমার কাছে মনে হলো জাকির তো আমার থেকে এগিয়ে গেল। তোর তো আমার থেকে এগিয়ে যাওয়ারই কথা। আমি এখনই ফ্র্যাঙ্কলি অন রেকর্ড আমি বলে দিলাম, বুয়েটে আমি যা করেছি এবং ও যা করেছে এটাই স্বাভাবিক ছিল, এটাই হওয়ার কথা, ওরই ডক্টরেট হওয়ার কথা। আমি ডক্টরেট হলে সামথিং রং হইতো, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতো জর্জিয়া থেকে। তো যেই দিন আমি এটা কারেক্ট করেছি সোহাগ, আমি এটা জাকিরকেও বলেছি, যেদিন আমি কারেক্ট করেছি ওই দিন জাকির ভালো করলে আমার আরো ভালো লাগে, তুমি ভালো করলে আমার আরো ভালো লাগে, কারণ আমরা তো একই, আমরা তো আলাদা না। তোমার ভালোটা আমি আরেকজনের কাছে বললে তো আমার ভালো লাগবে, কিন্তু আমি যেই মুহূর্তে মনে করবো যে এ তো আমার শত্রু, তুমি একটা এমনি নর্মাল বাড়িতে ভাত খাবা, ওটা আমার কাছে খারাপ লাগবে যে ও তো খাবারটা খেয়ে দিল, কিন্তু তুমি তো আমার ভাগের খাবার খাচ্ছ না। আমাদের পৃথিবীতে কেউ কারো ভাগেরটা খায় না, সবার জন্য নির্ধারিত। বলো তুমি তো এগুলো আমার থেকে ভালো জানো, তুমি বলে দাও যেগুলো সবই নির্ধারিত, তাহলে আমরা কেন কেওয়াস করতেছি, কারণ কোনো প্রয়োজন নাই। সো সিম্পল থট, রাইট। সো এখানকার তো অনেক পাওয়ারফুল আইডিয়াস বা অলরেডি যেগুলো আমরা শুনলাম, থটসের সাথে ক্যারেক্টার, সেরেনিটি, পারপাস, এগুলোর যে কানেকশন। তো আমি যে প্রশ্নটা করতে চাই, যেহেতু থটসের সাথে এত সব পাওয়ারফুল জিনিসের কানেকশন, আর বর্তমান যে সময়টা এখানে মানে এত বেশি থটসের ইনফ্লাক্স, এত বেশি চিন্তা, মানে এখন তো একটা মানুষ মনে হয় যে সে 10 মিনিট একা বসে থাকবে, এটা তো বোধহয় একটা ইম্পসিবল আইডিয়া হয়ে গেছে না? যদি মনে হয় সে 10 সেকেন্ড টাইম পায় সাথে সাথে গিয়ে এরকম, তাই না? এক একটা স্ক্রলে কত 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 থটস, আর এমনিতে তো আছেই, আর এটা তো একেবারে কন্টিনিউয়াস। তো এইরকম একটা সিচুয়েশনের ভিতরে তো এই বইয়ের প্রাসঙ্গিকতা আপনি কিভাবে দেখেন? ওই তো বললাম আমি যে আমার কাছে মনে হয় এই সময় বইটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ তুমি তো বলেছো অনেক থট, শুধু অতটুকু হইলো আমি হয়তো কিছু বলতাম না মেবি, কিন্তু অসংখ্য বিষয় আসছে যেটা তোমার থটকে চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি যাতে ঠিকমতো চিন্তা করতে না পারো সেই দায়িত্ব অন্য নিয়ে বসে আছে, তাই না? আমাদের এই বড় বড় যেসব সোশ্যাল মিডিয়া কোম্পানিজ আছে ওখানে বড় বড় সাইকোলজিস্টরা কাজ করতেছে, তারা জানে যে কি ধরনের কন্টেন্ট দিলে তোমার অ্যাড্রিনালিন ফ্লো হবে, কি ধরনের কন্টেন্ট দিলে তোমার এইটা ফ্লো হবে, ওইটা ওরা ওইখানে প্ল্যান করে করে দিচ্ছে। আর তুমি এখানে একলা একটা মানুষ যুদ্ধ করতেছো, কেমনে সম্ভব? আমি যদি যুদ্ধবিদ্যাটা না জানি, আমি যদি না জানি আমার কি কি সম্পদ, আমার চারদিক থেকে জিনিস বের হয়ে যাচ্ছে, টাকা পয়সা সব চুরি হয়ে যাচ্ছে, আমার বাসায় চোর ঢুকে বসে আছে, আমি কিভাবে মানে সমৃদ্ধ হব? সম্ভব না তো। আজকে যদি আমার ব্লিডিং হয়, আমার রক্ত বের হয়ে যায় শরীরের বিভিন্ন দিক দিয়ে, আমাকে তুমি যতই খাওয়াও থাকবে না তোমার শরীরে। আমার মনে হয় একদম এই সময় আমাদের চিন্তার ফোকাস আমাদের সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়াইছে। এবং আমাদের দর্শকরা নিক না একটু চ্যালেঞ্জ, কাউকে বলার দরকার নাই, নিজের সাথে একটু নিজে চ্যালেঞ্জ করুন না যে আজকে 6 ঘন্টা আমি নিজের চিন্তার বাইরে কোনো কাজ করব না। দেখেন একটা গেমের মতো খেলা হয় না, ছোটবেলায় আমরা বলতাম যে তুই কথাটা বলে থাকতে পারবি না, অথবা আমি তোকে ফলো করবো, এই ধরনের একটা ফলো গেম হোক না, নিজের সাথে নিজের। আপনি 6 ঘন্টা চ্যালেঞ্জ নেন, দেখেন না 6 ঘন্টা আপনি কতবার দিকভ্রষ্ট হচ্ছেন। যদি হন দেন আপনি সিরিয়াসনেসটা বুঝতে পারবেন যে আল্লাহ, আমি তো আমার অজান্তে আমার চিন্তা মানুষ দখল করে নিচ্ছে, ফেসবুক দখল করছে, আমার ফ্রেন্ড দখল করছে, ইউটিউব দখল করছে, কিংবা আর কেউ বিলবোর্ড দখল করছে, একটা মাইকের নয়েজ দখল করছে। কিন্তু আমার কি ওখানে যাওয়া উচিত, নাকি আমার চিন্তাটাকে আমি আমার পথে চালাবো? আমার মনে হয় যে কোনো সময়ের তুলনায় এখন এটা অনেক বেশি দরকারি।
আমি শুধু জেমস অ্যালেনের কথা বলছি না, এই ধরনের যে কোনো প্র্যাকটিস সেটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াইছে। থটস, এখানে আমরা ইমোশন নিয়ে কথাই বলি, পুরো থটের উপরেই বলছে, বাট ইমোশন একটা আরেকটা বড় একটা জায়গা যেটা থটের উপর আবার দখল নিয়ে নিতে পারে মাঝে মাঝে, ইন্টারকানেক্টেড, বিশাল ইন্টারকানেক্টেড বিষয়। সো এগুলোর উপর আমাদের দখল নেওয়া দরকার। এই বইটা পড়ার পর আপনার ডেফিনেটলি তো কনসিয়াসনেস বাড়ার কথা যে আমার থটস গুলো কি, রাইট? আমি যদি ঠিক বুঝে থাকি, কারণ আমি যখন বুঝে ফেললাম যে থটস তো ইম্পর্টেন্ট আর সেই থটস নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আমি তো অ্যালাউ করা উচিত না, তাই না, সেন্সিবল মানুষ হলে। তাহলে আমি এটা একটু জানতে চাই আপনার পার্সোনাল জায়গা থেকে যে আপনার এই কনসিয়াসনেসের জার্নিটা কেমন ছিল, এন্ড দেন আপনার আউটপুট কেমন ছিল, চেঞ্জটা কেমন ছিল আপনি ফিল করেন? নিজের কথা ভালো বলতে হবে না, বিষয়টা এরকম না। আমি বলবো কি, প্রথমত হচ্ছে যে জানা কিন্তু কিছু মিন করে না যতক্ষণ পর্যন্ত আমরা জানা জিনিসটাকে অ্যাপ্লাই করবো না, তাই না? আমরা সবাই জানি 30-এর উপরে চলে গেলে এক্সারসাইজ করতে হবে, কিন্তু করি না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে মৃত্যুর কারণ, তারপরও খাচ্ছে, তো ওই জানাটার কোনো মূল্য নেই। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, রিস্টার্ট ইউরসেলফে আমার জানার সুযোগটা হয়েছে এই বই থেকে। পরে কিন্তু আমরা রিস্টার্ট ইউরসেলফের যে অ্যাপ্লিকেশনগুলো, সেখানে আমরা এইগুলো কিন্তু ঢুকাইছি, যে আমাদের বিভিন্ন প্র্যাকটিস এবং কোনো কিছুর মধ্যে দিয়ে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, শতভাগ না হলেও আমার চিন্তার জগৎটা সম্পর্কে আমি এখনো পরিষ্কারভাবে জানি, যে আমাকে কোন কোন চিন্তাগুলো বদার করতেছে, কোনগুলা বিরক্তি তৈরি করতে পারে, কিংবা আমি একটা সিচুয়েশনে ঢুকছি, মেবি একটা নেগোসিয়েশন টেবিলে ঢুকছি, তখন আমাকে কিরকম আচরণ করতে হবে। হয়তো আমি যেহেতু এইচআরে কাজ করি, তো আমাকে অনেক অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন ডিল করতে হয় আরেকজন মানুষের, হ্যাঁ। লাইফ কোচ হিসেবে যখন আমি কারোর সাথে কথা বলি, মানুষের অনেক সেন্সিটিভ ম্যাটার ডিল করতে হয়, তখন কিন্তু আমি জানি কোন কোন ইমোশনাল ব্যারিয়ার আমাকে ক্রস করা যাবে না, কতটুকুর ভিতর প্রফেশনালিজমটা আমার রাখতে হবে, আমি তার কতটুকু এমপ্যাথি শেয়ার করব, সেই জিনিসগুলো আমি প্রোঅ্যাক্টিভলি জানি। একইভাবে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু একরকম হয় না। আমরা মনের অজান্তে বা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু অনেক সময় এমন পরিবেশে যাই যেখানে আমরা যেতে বাধ্য হই। আমি কিন্তু ওখানে নিজেকে কন্ট্রোল রাখি, আমি জানি যে ওইখানে আসলে আমার মত মিলবে না, যা গিয়েছি শুধু সময়টা দেওয়ার জন্য, তো আমি ওখানে বেশি কথাও বলি না, তাদের কথাগুলো শুধু শুনি, এবং আমি খেয়াল রাখি ওই কথাগুলো যেন আমার উপর নেগেটিভলি ইম্প্যাক্ট ক্রিয়েট না করে, বিকজ আমি একটা পাথে আছি। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, আমার নিজের জীবনে আমি তো সবার সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আসি নাই, আমাকে আমার কাজটা করতে হবে। সো এইগুলো, এবং আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। কোনো একদিন আমি অফিস থেকে ফিরেছি, তো সেই দিন আমি আমার লাইফের অনেক উদাহরণ দিয়ে ফেলি কথা বলতে গিয়ে, আই ডোন্ট নো হোয়েদার ইটস গুড অর ব্যাড, বুঝতে সুবিধা হবে। তো আমি বাইরে থেকে এসেছি, তো আমার ওয়াইফ আমাকে বলেছে যে রাতে আর বাসায় আসার কি দরকার ছিল, অফিসেই থেকে যেতা। তো তখন আমি তাকে বলেছি যে নেক্সট দিন অফিসে গিয়ে আমি সিএফওকে আমি একটা রিপোর্ট করলাম, আমি বলবো আমার একটা বিছানার উনি ব্যবস্থা করে দিতে পারে কিনা, আমি এটাই বলছি শুধু। বিকজ আমার ওই সময় মাথায় ছিল যে আমি রাত 12টায় বাসায় ঢুকছি, অফকোর্স আই টুক আ লট অফ স্ট্রেস অল দ্য ডে, আমি স্ট্রেসটা বাসায় কনভে করবো না। তো আমার নিয়তি ছিল আমাকে যাই বলবে বাসায় পজিটিভলি অভ্যর্থনা কিন্তু ফাইন, কিন্তু অনেক সময় করতে পারে না আমাদের পরিবারের মানুষ, কারণ তারাও তো সারাদিন ব্যস্ত, রাত 12টার মতো জেগে আছে। তো কিন্তু জেনারেলি কি হয়, জেনারেলি কখনোই ওয়াইফ যখন বলে ফেলবে বা পরিবারের মা বাবা বলবে এত রাতে কেন আসছো, তখন আমি কি বাইরে কি ঘুরে ফেলছি, আমি তো উপার্জন করার চেষ্টা করছি আপনাদেরকে খাওয়ানোর জন্য, এই যে লেগে গেল ব্যাপারটা। কিন্তু পরে এটা আরো 2-3 ঘন্টা চলতে থাকলো, তাই না? তো আমি যেটা করার চেষ্টা করি, আমি অডিয়েন্স বুঝিয়ে কথা বলি। যেমন আমার ছেলের সাথে আমি কথা বলি, যেহেতু ওর 9-10 বছর বয়স হলো, আমি ওর সাথে সুপার কুল থাকি, যতই কিছু আমার ভেসে যাক, কিন্তু ও যদি এসে একটা কথা বলতে শুরু করে, এভরিথিং স্টপ। কারণ আমি আমার ছেলেকে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, এবং আমার মনে হয়েছে কি ওকে যদি আমি এই ট্রিটমেন্টটা এখন থেকে দেই, ও যখন বড় হবে ও ফিল করবে যে আমি তো একটা বড় মানুষ, নাহলে আমাকে কেন সবাই এত গুরুত্ব দেয়। তাহলে ওই ছেলেটার উদাহরণ দিচ্ছিলাম সেরকম, তাহলে বাবা বা মা হিসেবে আমাদের তো সবার আগে আমার ছেলে বা মেয়েকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে, ভিআইপি ট্রিটমেন্ট, তাই না? তো আমার এরকম হয় কিন্তু যে কাব্য হয়তো একটা কিছু নিয়ে আসছে, ছোট একটা খুচরা বিষয়, কিন্তু ওই সময় আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু আমি করতেছিলাম, হয়তো একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, আমি ওটা সরাই দিই, দিয়ে আমি বলি আচ্ছা তোমারটাই দেখি, এবং আমার ভিতরে যাই হোক আমি ওকে বুঝাই যে খুব সিম্পল অ্যান্ড কাম অ্যান্ড কুল। এটা আমার কাছে মনে হয় এইগুলা দিয়ে অল্প অল্প করে তৈরি করছে, এবং আমি এগুলো যেগুলো বললাম এগুলো আপনারা সহজেই করতে পারেন, আমি যেহেতু পারছি আপনারাও পারবেন, শুধু জানতে হবে জিনিসটা কি এবং আমি কিভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করি। কারণ এই ক্ষেত্রে আমি বলবো যে বইয়ের রোলটা আসলে এই জন্য ইম্পর্টেন্ট যে একটা জিনিস কত গুরুত্বপূর্ণ জানলে না ওটার জন্য আমি এফোর্ট দিতে চাইবো। ট্রু। থটস যে এত গুরুত্বপূর্ণ এটা আমি যতক্ষণ পর্যন্ত ফিল করবো না, আমি তো এটার জন্য এনাফ এফোর্ট দিব না, এনাফ স্ট্রাগল করবো না। এবং তুমি আমার কথা বলছিলে, আমি আমার নিজের কথা যোগ করে, আমাকে কিন্তু সবাই বলে আপনি কি খুব কুল অ্যান্ড কাম, এটা অনেকেই বলে আমাকে, কিন্তু আমি তাদেরকে বলি যে আপনারা আমার বুয়েটের বা তার আগের কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন আমি কেমন ছিলাম, বিকজ কোনো একটা ফোরাম এরকম ছিল যে আমি কথা বলবো না, অন্য কেউ কথা বলবে, এটা হইতেই দিতাম না, তর্ক করতাম, বিতর্ক করতাম। বাট পরে এখন বোধ করি যে ওই সময়গুলো আমি কত অপচয় করছি, তখন যদি আমি আরো কুল থাকতাম, মানুষের কথা শুনতাম, বুঝতাম, তাহলে আমি আরো অনেক লার্নেড হতে পারতাম, আরো শিখতে পারতাম।
রাইট। সো এই ডিফারেন্সটা আস্তে আস্তে মেক হয় আর কি, এখন অনেক পথ যাওয়ার বাকি। জি, আলহামদুলিল্লাহ আমাদের খুব আমি বলবো যে খুব ইন্ট্রিগিং ডিসকাশন হয়েছে। তো আমি ফাইনাল কোয়েশ্চেন, কারণ কোর থিম যেহেতু মোটামুটি আমরা টাচ করে ফেলছি, ফাইনাল যে কোয়েশ্চেনটা করতে চাই এটা হচ্ছে জেমস অ্যালেনের সাথে যদি আপনার দেখা হইতো আপনি কি কোয়েশ্চেন করতেন? আমি বলতাম বইটা কি একটু সহজ করে লেখা যেত না? এত কঠিন করে লিখছেন কেন আপনি? যে এত মানুষকে টাচ করতে চেয়েছেন আর এত ভারী বই, আপনি তো সাহিত্য লিখতে বসেন নাই, এটাকে সহজ করে লিখে দিতেন। আমার মনে হয় যে আপনি 1903 সালে যদি জন্ম নিতেন আপনি বলতেন এত সহজ করে একটা বই লিখলেন সাহিত্যমান বজায় থাকলো। এটা হইতে পারে, এটা 120 বছর পরে এসে, কারণ আমি এটা মনে পড়ছে এই বঙ্কিমচন্দ্রের লেখা তো একটু খটখটা। তো আমরা যে ইয়েটা 9-10 বা কোন ক্লাসে ছিল, বঙ্কিমচন্দ্রের একটা ইয়ে ছিল, প্রবন্ধ ছিল, তো ওর মধ্যে সে অ্যাডভোকেসি করতেছিল যে সাহিত্য খুব সহজ হওয়া উচিত, ভাষা খুব সহজ হওয়া উচিত। আমার তো পরে মেজাজ খারাপ হয়ে গেল যে এই লোক বলতেছে সাহিত্য সহজ, সে বানায় রাখছে কঠিন। পরে কিন্তু বুঝতে পারছি যে না, কারণ তার ওই সময়টাতে তার ধারা বর্ণনাটাই ছিল সহজ, বাকিগুলো ছিল আরো কঠিন, তখন পুরো সংস্কৃত বলতে হয়। তবে আমি কিন্তু এটা বলতে চাই, যেটা আমি শুরুতেও বলছি, আমি কিন্তু এই জন্য ধরেন হ্যাঁ সব বই এখন এরকম হলে মানুষ পড়তে পারবে না, বাট আমি কিছুদিন আগে, যদিও মানে চিন্তাটা বাস্তবায়ন করা হয় না, আমি ভাবতেছিলাম যে আমি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আবার একটু পড়ালেখা করবো। কারণ হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের একটা বই আপনি জাস্ট গড় করে পড়ে গেলেন, তাহলে এক লাইনে হয়তো আমার 2 ঘন্টা আটকে থাকা লাগতে পারে, মানে বিকজ দ্য থিম ইজ ভেরি কমপ্লেক্স। তো আমার কাছে তখন মনে হয়েছে যে কেন আমি এটা করতে চাইছিলাম, কারণ মানুষ যদি আসলে স্ট্রেসে না পড়ে তাহলে সে গ্রো করে না। লাইক আমি মাসল গ্রো করতে জাস্ট বসে থাকলাম কমফোর্টেবল, ওটা হবে না। যে কোনো ট্রান্সফরমেশনের জন্য পেইন লাগবে। ফলে আমাদের থটসের গভীরতায় যে যাওয়া লাগবে, আমরা যখন খুব ইজি কুইক রিড দিচ্ছি, আমরা তো নিজেদের থিঙ্কিং প্রসেসকে চ্যালেঞ্জ করতেছি না। আমি তো খুব কমফোর্টেবল। আমি কমফোর্টেবল মানে কি, আমি ডেফিনেটলি গ্রো করতেছি না। ফলে আমাদের পড়া কিন্তু একটা চিন্তার গভীরতা যাওয়ার টুলস। তাই চিন্তায় গভীরতা যাওয়ার ক্ষেত্রে আমি একটা জায়গায় আটকে আছি, আমাকে আরো ডিপার জায়গায় যেতে হবে। যখন আমি ভাবছিলাম যে না, তাহলে আমি একটা কমপ্লেক্স জিনিস পড়ি যেটা ইজি রিড না, আমার অনেক পেইন হবে, অনেক স্ট্রাগল হবে, বাট থ্রু দ্যাট প্রসেস আমি আপলিফটেড হব। সেদিক থেকে আমি বলতে চাই দর্শকদেরকে যে যারা কোয়ান্টাম মেকানিক্স তো আর সবাই পড়বে না বা পড়ার দরকার নাই, মানে যার কাছে যেটা, বাট যারা সেলফ হেল্প বই পড়তে চায় তাদেরকে আমি এক্সট্রা মোটিভেশন দিতে চাই, তাহলে এই বইটা পড়েন, এই জন্য অ্যাটলিস্ট পড়েন যে বইটা কঠিন। যদি আপনি এটা পড়ে শেষ করতে পারেন তাহলে বুঝবেন আপনি একটা লেভেল উপরে উঠলেন, যে এই পরিমাণ ধৈর্য আপনি ধরে রাখতে পারেন। একটা সেন্টেন্স পড়তে গিয়ে কোথায় সাবজেক্ট, কোথায় অবজেক্ট, কি হইলো, কোথায় বোঝা যাচ্ছে না। সো হাউ মাচ ফোকাস ইউ হ্যাভ টু ইনভেস্ট আজকের দিনে, যেখানে আমি ফোকাসের চর্চাই করতেছি না, আমি বলছি ফোকাস চর্চা করার জন্য একটা ভালো বই হইতে পারে। ঠিক আছে, ঠিক, তাহলে আপনাকে অ্যালানকে এই প্রশ্নটা আপনি তাহলে না করলেও চলবে, না করলেও চলবে, অন্য প্রশ্ন চাইলে করতে পারেন। ওকে, অ্যান্ড আই থিঙ্ক একটা ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন বইটা এই দফায় আবার পড়লাম, এই যে রেকর্ডে আসবো জন্য তো একটু বইগুলো পড়লাম, নিজের পুরনো ভিডিওগুলো দেখতেছিলাম। বাই দ্য ওয়ে, এটার কিন্তু 8টা ভিডিও আমি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক ডিটেল করে করা, এক একটাই 20-25 মিনিট। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইসলাম ধর্মে একটা কথা বলা আছে, জিহাদে আকবর এবং জিহাদে আসগর, রাইট? সো বাইরে গিয়ে যুদ্ধ করে একটা জায়গা দখল করা ছোট জিহাদ, জিহাদে আসগর, আর জিহাদে আকবর হচ্ছে বড় যুদ্ধ, যেটা হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এই দফায় যখন আমি বইটা পড়লাম, আমার কাছে মনে হলো নিজের থিঙ্কিংটাকে খুঁজে বের করা এবং খারাপ চিন্তাটাকে কিল করে ভালোটাকে গড়ে উঠতে দেওয়া, এটা আসলে জিহাদি আকবর। তো আমাদের চিন্তার জগতেও কাজ করাটা, এটা শুধু একটা সমসাময়িক এই যুগে কেন করতে হবে, আমি মনে করছি তার থেকে বড় একটা ধর্মীয় এবং ব্যক্তিগত লাভ ক্ষতির একটা ব্যাপার আছে। সো আমরা উই ক্যানট জাস্ট লেট ইট গো। আমাদের এই দায়িত্বটা আমাদেরকে নিতেই হবে, কারণ এটা বড় যুদ্ধ এবং এটা জয় করতে পারলে মানুষ হিসেবে আমাদের। আমি যেটা বললাম, আমার রিলেটেড একটা হাদিসের মোটামুটি অর্থটা মনে পড়লো। জিনিস এরকম যে বীর তো সেই না যে বড় যুদ্ধ যেতে বা এরকম বা অন্যকে কুপকাজ করতে পারে, বরং বলা হয়েছে যে তার রাগকে হজম করা। রাগ হজম করা মানে কিন্তু আপনার থটস বদলাতেই হবে। অবশ্যই আমাকে চিন্তা ডিফারেন্ট হতে করতে পারে, যাতে আমি মনে করি ঠিক আছে, লেট ইট গো। এক্স্যাক্টলি। সো সেম থিম অ্যাকচুয়ালি এটা তো রিপিটেডলি আসছে। তো ভাই আমার আরেকটা জিনিস মাথায় আসলো, যেহেতু এই বইটা অনেক আগের, কপিরাইট ফ্রি, সো আমাদের ওয়াইডার অডিয়েন্সকে যদি আমরা একটু রিচ করতে চাই, সো আপনি কি চিন্তা করবেন কিনা এটা বইটা অনুবাদ করে, ইভেন এটা কিন্তু হতে পারে আমাদের রকমারিতে যেহেতু একটা ইবুক আছে, আপনি ইবুক ফরম্যাটেও যদি অনুবাদ করে ছেড়ে দেন, পেইড হতে পারে, ফ্রি হতে পারে, এরকম কিছু কি আপনি প্ল্যান করবেন কিনা? বইটা আসলে আমি যখন পড়ছিলাম প্রথম দিকে, তখন আমি 70-80% অনুবাদ করেও ফেলছি। তাই? সো মেবি আমি করে ফেলবো, এই দফায় করে ফেলি আর রকমারিকে দিয়ে দিব।
করে ফেলবো। করে ফেলবেন কতদিনের মধ্যে? হ্যাঁ 7 দিনের মধ্যে করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দর্শক ভালো হলো, আমরা তো আরেকটা ঘোষণায় যেতে পারি শো করতে করতে নতুন ঘোষণা। এটা হচ্ছে আমরা এখন শুট করতেছি, আমরা জানি না এটা কবে পাবলিশ করব, বাট হচ্ছে যে উনি যেহেতু এখন থেকে 7 দিনের সময় নিলেন, তো আমরা অন্তত 7 দিন হচ্ছে এই ভিডিও পাবলিশ করব না। আমরা আশা করি 7 দিনের মাথায় এটার মানে কাজটা হয়ে যাবে, অনুবাদ কাজ যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এটা ইবুকে লঞ্চ করব। ইবুকে লঞ্চ করলে এটার প্রাইস থাকতে পারে নাও থাকতে পারে, আমি জানি না, বাট একটা সিম্পল গিফট হচ্ছে যে তাহলে আপনারা বইটা পড়ার সুযোগ পেলেন যদি টাকা দিয়েও পড়তে হয়। আর আরেকটা আমরা করতে পারি যেটা, যাদের কমেন্টস গুলো ভালো লাগে, আমি এটা কিন্তু ঠিক ওয়াদা করতেছি না, আমি জাস্ট থট শেয়ার করতে দিলে হতে পারে যে যারা সুন্দর সুন্দর কমেন্ট করলেন আর ওখান থেকে আরো যতজনের কমেন্টস ভালো লাগবে বড় সংখ্যককে আমরা ইবুকটাকে যদি প্রাইস থাকেও আমরা তাদের জন্য এটা ফ্রি করে দেব, তাদেরকে এটা আমরা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো গিফট হতে পারে অবশ্যই। ওকে, তো আপনার অনুবাদ কি এরকমই কঠিন হচ্ছে না? না না, আমি কঠিন করে লিখতে পারি না, কিছু যারা আমার আগের বই দেখছে তারা জানে আমি খুব সহজ করে লিখতে পারি। তাহলে ঠিক আছে, তাহলে আমার কিন্তু দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে মানে অনুবাদ যদি সহজ হয় তাহলে ওটা পড়েন, বোঝার জন্য পড়েন, বাট এই বইটা কঠিন, এই বইটা পড়েন পড়তে হবে নিজের লেভেলটাকে উপরে ওঠানোর জন্য, এটা আমারই আবেদন থাকবে। তো দর্শক, আমরা অনেক কি বলে খুব ফর্মাল না, খুব ইনফর্মাল বাট খুব আমার মনে হয় যে এনজয়েবল ঢঙে আমরা বেশ কিছু জিনিস শেয়ার করলাম। জিনিসগুলো আমরা খুব হালকা মেজাজে বলেছি, বাট জিনিসগুলো কিন্তু আসলে অনেক ভারী, অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য আমার মনে হয় যে উনি যেটা একাধিকবার বলছেন যে আমি জানলাম বুঝলাম ইনফরমেশন, বাট আমি এটাকে অ্যাক্টে কনভার্ট করলাম না, আমল করলাম না, তাহলে তো আসলে ফায়দা নেই। সো আমরা এই জন্য আমাদের কি লেসন আমরা পেলাম, সেটা যেমন আমরা কমেন্ট সেকশন লিখতে বলছি, বাট দ্যাট ইজ নট গুড এনাফ। সেই লেসনটা আমি কিভাবে আমার লাইফে ইমপ্লিমেন্ট করলাম সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজে এই বইয়ের থেকে আমরা যা জানলাম আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য যদি নিয়ত করি, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।